তোর অন্তত একবার ভাবা দরকার ছিল এই রিলেশন করার আগে। ও তোকে ছ্যাঁকা দিল, এখন ঠেলা সামলা। আমি জোস আছি, কোনো রিলেশন নেই আর কোনো ঝামেলাও নেই। তুই রিলেশন না থাকলে কি হবে? ভার্সিটির সব ছেলেরা তোর পেছনে ঘোরে, যেমন রূপ আর তেমনি সম্ভ্রান্ত পরিবার তোর। আর কি লাগবে তোর? বুঝতে হবে হু আই অ্যাম, ইহিতা চৌধুরী। স্ট্যাটাস তো অবশ্যই থাকবে। চোখ থেকে সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে তিথি গাড়ি থেকে নামলো না। ভার্সিটিতে এসে গেছে, তবুও গাড়ি থেকে নামছে না। আমি তিথিকে বললাম, নামবি না নাকি তোকে সহ গাড়ি লক করে দিব? দাঁড়া, আসছি। আমি গাড়ির চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে ক্যাম্পাসে ঢুকলাম। তিথি আমার পেছন পেছন আসছিল। আমি আজকেও লেট করে ক্লাসরুমে ঢুকেছি, আর স্যারের পারমিশন না নিয়েই ক্লাসরুমে ঢুকে পড়লাম। গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়ি। ক্লাসের ফার্স্ট বেঞ্চটা আমার জন্য বরাদ্দ। কেউ আমাকে কিছু বলার সাহস পায় না, কারণ আমার বাবার কথায় চলে এই ভার্সিটি। আর্থিক সব অনুদান বাবা দেয় এই ভার্সিটির। তবে আমি পড়াশোনার জন্য ভার্সিটিতে আসি না, উশৃঙ্খলতা দেখাতেই আসি। টিচার ক্লাস করাচ্ছে আর আমি হেডফোন কানে লাগিয়ে গান শুনছি। এইটা নতুন কিছু না, প্রতিদিনকার ঘটনা এটা। সবাই এইসব দেখে অভ্যস্ত। স্যার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার আগেই আমি বেরিয়ে গেলাম। পাশে তিথি বসা ছিল। তিথি ক্লাস করছিল। ভার্সিটির শিক্ষকেরা আর শিক্ষার্থীরা আমাকে অহংকারী আর বেয়াদব বলেই জানে, কিন্তু কেউ আমার দিকে চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না। ভার্সিটির সব ছেলেই আমার জন্য পাগল। বাবার এত আদর পেয়েই হয়তো আমি বকে গেছি। বাবা কোনোদিন আমার গায়ে ফুলের টোকা লাগতে দেননি, কারণ আমার মা নেই। সে যাই হোক, আমি ক্যাম্পাসের ক্যান্টিনে বসে জুস খাচ্ছিলাম। এরপর তিথিকে SMS করে আমি গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ এই দিক সেই দিক ঘুরে দুপুরে বাসায় আসি। বাসায় সিমি, কাজের মেয়ে ছাড়া কেউ নেই আর থাকেও না। ম্যাম কিছু খাবেন? সিমি আমাকে জিজ্ঞেস করলো, না এক কাজ করো, এসিটা বাড়িয়ে দাও আর এক গ্লাস পানি নিয়ে আসো। ওকে ম্যাম। সিমি চলে যাওয়ার পর আমি চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসলাম। সারা দিন গেমস খেলে সময় পার করে দিলাম। রাতে বাবা আসলেন আমার ঘরে। মামনি, হোয়াট আর ইউ ডুইং নাও? নাথিং বাবা, আসো। আমার মাথায় হাত রেখে বাবা বললেন, কি করলে সারাদিন? গান আর ল্যাপটপ। ডিনার করবে, এসো। আর তোমার জন্য একটা গিফট আছে, তাড়াতাড়ি এসো। আসছি। আমি নিচে যাই, তখন বাবা আমাকে একটা বড় প্যাকেট দিলেন আর একটা চাবি দিলেন। এগুলো কি বাবা? প্যাকেট তোমার জন্য, লেটেস্ট মডেলের ড্রেস আর নতুন গাড়ির চাবি। এইটা সত্যি? গাড়ি কোথায় বাবা? গার্ডেনে। আমি দেখে আসছি। পিছু পিছু সিমি আর বাবাও এলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম আর হাসছিলাম, তা দেখে বাবা কেঁদে দিলেন। চোখের পানি মুছে তিনি আমাকে নেমে আসতে বললেন। আমি আসার পর দুইজন একসাথে ডিনার করলাম আর যে যার মতো শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি নতুন গাড়ি নিয়ে ভার্সিটিতে যাই। গাড়ি থেকে নামার সাথে সাথে পাশে থাকা কাদা দিয়ে একটা ছেলে আমার ড্রেস নষ্ট করে দেয়। ছেলেটা বাইক নিয়ে ঢুকছিল ভার্সিটিতে। আমি রেগে আগুন হয়ে যাই আর ছেলেটার কলার ধরে বলি, হাউ ডেয়ার ইউ টু স্পয়েল মাই ড্রেস। রাগে আমি তাতে দাঁত চেপে আছি। ম্যাম, মাইন্ড ইউর সেলফ। হোয়াট ডিড ইউ সে? তুই আমাকে বলছিস এই কথা? এই ছেলে, এই ছোট লোক, তোর এত বড় সাহস কি করে হয় ইহিতা চৌধুরীর সাথে এইভাবে কথা বলার? অব্র বাইক থেকে নামে, সাথে ছিল অব্রর ফ্রেন্ড, সেও নামে। আর আমার এমন আচরণ দেখে সবাই ক্যাম্পাসে জড়ো হয়। এই যে মিস, কথা সাবধানে বলুন। আমার বিহেভ ছোট লোকদের মতো করিনি যে এইভাবে আমায় অপমান করবেন। তুই কি ইউনিভার্সিটির স্টুডেন্ট? আগে তো তোকে দেখিনি, আর এই কারণে তুই জানিস না যে আমি কে আর তোর কি হাল করতে পারি। আমার জানার প্রয়োজন নেই। আমি আপনার মতো ফ্যাশন শো করতে আসিনি ক্যাম্পাসে। নিজের দিকে তাকিয়ে দেখুন কি বাজে লাগছে। আবার আপনি অসবের মতো চেঁচাচ্ছেন। তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি গাড়ি থেকে হকি স্টিক বের করে অব্রর গায়ে মারার আগেই অব্র আমাকে থাপ্পড় মারে। সবাই হয়ে যায়, প্রিন্সিপাল সহ, কিন্তু কারো আগানোর সাহস নেই। কেমন মেয়ে আপনি? মিনিমাম মেয়েদের মতো আচরণ নেই তো আপনার মধ্যে। ফালতু সব। এই কথা বলে আমি বাইক নিয়ে সেখান থেকে চলে গেলাম। ইহিতা গালে হাত দিয়ে স্টিল দাঁড়িয়ে আছে। তিথি ইহিতার বাবাকে ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বলেছে এতক্ষণে। ইহিতার বাবাকে দেখে সবাই সালাম দেয় আর প্রিন্সিপাল এগিয়ে আসেন। ইহিতাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ইহিতার বাবা সামনে গেলেন, কিন্তু ইহিতা নড়ছে না। এরপর তিথি সব বলার পর ইহিতার বাবা চশমা চোখ থেকে খুলে ভেঙে ফেলেন আর প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন ইহিতাকে কোন ছেলে মেরেছে। তাকে যেন 1 মিনিটে
এখানে আনে। প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠালেন। আমি ইহিতার বাবার সামনে আসলাম। তোর সাহস হয় কি করে আমার কলিজার উপর হাত তোলা? যাকে এখনো একটা পিঁপড়া কামড় দেয়নি, আর আজ তাকে তুই মেরেছিস। দেখ কি করেছিস আমার মেয়ের। এইটা কি ভার্সিটি নাকি কারো বাবার সম্পদ? আর আপনার মেয়ে আমার সাথে কি করেছে সেটা দেখেননি? না দেখে কেন মারলেন আমাকে? আমার মেয়ে তোকে মেরে ফেলবে, তবুও একটা আওয়াজ করতে পারবি না। তুই কোন সাহসে মেরেছিস আমার মেয়েকে? জবাব দে। সরি, সেইটা আপনার মেয়েকেই জিজ্ঞেস করবেন। আমার ক্লাস আছে, ছাড়ুন। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। ইহিতার বাবা ইহিতাকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল বাসায়। ইহিতার গালে আমার 3 আঙ্গুলের দাগ স্পষ্টভাবে ফুটে আছে। সিমিকে দিয়ে ইহিতার গালে যত মেডিসিন আছে সব লাগালো ইহিতার বাবা। ইহিতা চুপ করে আছে এখনো। ইহিতাকে কথা বলতে বলছে সিমি আর ইহিতার বাবা, কিন্তু ইহিতা কথা বলছে না। ইহিতা এই প্রথম কারো হাত থেকে মার খেলো। কোনো শিক্ষক কোনোদিন তার দিকে চোখ রাঙিয়ে কথা বলেনি, আর মার দেওয়া তো দূর, কিন্তু আমি আজ ইহিতাকে ভার্সিটির সবার সামনে চর মেরেছি। ইহিতার কাছে এটা অনেক বেশি যন্ত্রণা লাগছে। এক পর্যায়ে ইহিতা ঘরে সব কিছু ভাঙচুর করতে শুরু করে। আশরাফ চৌধুরী ইহিতাকে বলেন, মা, তোর যত খুশি ভাঙ, কিন্তু একটু কথা বল আর একটু শান্ত হ। বাবা, ওই ছেলেকে আমি আস্ত রাখবো না। ও আমায় মেরেছে। ইহিতা চৌধুরীকে মেরেছে। ও শেষ করে ফেলবো আমি ওকে। আমি নিজে ওকে শাস্তি দিব, তুই শুধু একটু শান্ত হয় তিতা। এরপর ইহিতা চুপচাপ বিছানায় গিয়ে আয়নায় নিজের মুখ দেখছে। এখনও হাতের ছাপ দেখা যাচ্ছে। এরপর ইহিতা আয়নাও ভেঙে ফেলে। পরে 1 মাস ইহিতা ভার্সিটিতে যায়নি, এমনকি বাসা থেকেও বের হয়নি। ওইদিকে আমার ঠিকানা কেউ জানে না বলে ইহিতার বাবা আমাকে কিছু করতে পারেননি। 1 মাস পর ইহিতা ভার্সিটিতে যায়। আমি 4 তলায় আনমনে হয়ে দাঁড়িয়ে আছি। ইহিতার গাড়ি দেখে চমকে গেলাম। দ্রুত নিচে নেমে আসি। ইহিতা একটা বই হাতে নিয়ে ক্লাসরুমের দিকে যায়। আমি ইহিতাকে থামাই। ইহিতা। ইহিতা পেছন ঘুরে রাগী দৃষ্টিতে তাকালো আমার দিকে। সরি, সেদিন আপনাকে থাপ্পড় মেরেছিলাম বলে। আমি চট করে রেগে গিয়ে কি করি আমার খেয়াল থাকে না, তাই ওইভাবে রিয়্যাক্ট করে ফেলেছিলাম। আপনি গত 1 মাস আসেননি ভার্সিটিতে, তাই সরি বলতে পারিনি। ইহিতা কিছুই না বলে উপরে চলে যায়। ইহিতা আর আমি দুইজনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু আমাকে দেখে কেউ বলবে না যে আমি স্টুডেন্ট। মনে হয় পড়ালেখা শেষ। আজ ইহিতা প্রথম বেঞ্চে না বসে 3 নম্বর বেঞ্চে বসলো আর ইংলিশ ক্লাসটা মনোযোগ দিয়ে করলো। স্যার একটা কোশ্চেন করেছিল, যেটার উত্তর আমি ছাড়া আর কেউ দিতে পারেনি। সবাই অবাক হয়ে যায় আর লেকচারার নিজে অভিভূত হয়ে যান আমার উত্তর শুনে। ইহিতা তখন উত্তরটা নোট করলো। ইংলিশ ক্লাস শেষ করে সবাই ল্যাবে গেল, কিন্তু ইহিতা বসেছিল। আমি বের হওয়ার আগে ইহিতাকে বললাম, যাবেন না ল্যাবে? দ্যাটস নান অফ ইউর বিজনেস, জাস্ট গো ফ্রম হিয়ার। আদারওয়াইজ? হ্যাঁ, ওই দিন কিছু বলিনি, বাট এইটা ভেবো না ইহিতা কিছু করতে পারে না। ওকে, ভাবলাম না। এই বলে আমি চলে গেলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ইহিতা গাড়িতে উঠতে যাবে, তখন এক ভিক্ষুক এসে দাঁড়ালো ইহিতার সামনে। ইহিতা রেগে যায়। আমি ছাড়া আর কি কেউ নেই দান করার? আমার কাছে কেন আসলি? অব্রর এইটা দেখে প্রচন্ড রাগ হয়। আমার সামনে দাঁড়িয়ে মানিব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে ভিক্ষুককে দিয়ে সেখান থেকে চলে যেতে বলল। গাড়ি বাড়ি থাকলেই মানুষ মানুষের মতো হয় না, অধিকাংশ ক্ষেত্রে কুকুরই হয়, যেমনটা আপনি নিচে। এই কথা বলে আমি 1 সেকেন্ড না দাঁড়িয়ে বাইক নিয়ে চলে গেলাম। আমি রাগে গাড়ি হাই স্পিডে চালিয়ে বাসায় এলাম। আমি বাবাকে ফোন করে বাসায় আসতে বললাম। বাবা অফিসের সব কাজ ফেলে বাসায় চলে আসলেন। বাবা, এই ভার্সিটিতে হয় ওই ছোট লোকটা থাকবে, নয়তো আমি। কোন ছোট লোক? ওই দিন যে আমায় মেরেছিল। ও আবার কি করেছে তোমায়? আজকে ও আমায় কুকুর বলেছে। কুকুর? হোয়াট? আমি এখনই প্রিন্সিপালের সাথে কথা বলছি। ওই ছেলেকে ভার্সিটি থেকে বের করে দিন। স্যার, সেটা সম্ভব না। হোয়াট? আপনি আমাকে বলছেন সম্ভব নয়? সরি স্যার, ছেলেটা অনেক মেধাবী আর আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। ওর মতো ভার্সিটিতে সেকেন্ড কপি নাই। আর সবচেয়ে বড় কথা, এইবার ভিপি ইলেকশনে ইতিতা মামুনির বিরুদ্ধে অব্র দাঁড়াবে। হোয়াট? আমার মেয়ের বিরুদ্ধে? হ্যাঁ স্যার, তাই আর সেই চান্সটা নেই বের করার। পরে ভার্সিটির ছেলেমেয়েরা খেপে যাবে আর কমিশনার পর্যন্ত গড়াবে এই ঘটনা। তাই আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, মাফ করবেন।
আমি ফোন রেখে দিয়ে ইতিতাকে সব বললাম, আর ইতিতা রাগে ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলে। ওই ছেলের সাহস হয় কি করে হিতার বিরুদ্ধে দাঁড়ানোর? আর বাবা, তুমি কিছুই করতে পারছো না। মামনি, প্রিন্সিপাল যেখানে অনর সেখানে আমি কি করতে পারি? বাট তুই টেনশন করিস না, সবাই তোকেই জয়ী করবে। তুই মাথা ঠান্ডা করে একটু বাইরে থেকে ঘুরে আয়। নো, আমি কোথাও যাব না। পাগলামি করিস না ইতিতা, চল আমার সাথে, বাইরে যাব। রেডি হয়ে আসি। যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। ওকে। বাবা আমার মন ভালো করতে বাইরে ঘুরতে নিয়ে যায়। সিটি ম্যাক্সের সামনে আমি অব্রকে দেখি আয়মান মির্জা আর মিসেস আয়মান মির্জার সাথে। আমি বাবাকে বলি গাড়ি থামাতে। বাবা, ওই ছেলে এখানে কি করছে, তাও আয়মান মির্জার সাথে? আয়মান মির্জা কই দেখি? দেখো। সত্যি তো আয়মান মির্জার সাথে এই ছেলে, আর এই ক্ষেত মার্কা ছেলেকে দেখ কি স্মার্ট লাগছে। ব্যাপার কি? বাদ দাও, চলো। এই কথা বলে আমি সেখান থেকে চলে এলাম। আয়মান মির্জা হচ্ছে ওয়ার্ল্ড ইয়াং লিডারশিপের মেইন লিডার। আমি বাসায় এসে ভাবতে লাগলাম আয়মান মির্জার সাথে ওই ছেলে কেন থাকতেও পারে, তা আমার কি। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। 3 দিন পর ভিপি ইলেকশন। ভার্সিটিতে এই নিয়ে অনেক হইচই হচ্ছে, কারণ এই প্রথম আমার বিরুদ্ধে কেউ ইলেকশন করছে। আমি যথারীতি ভার্সিটিতে গিয়ে যা করার তাই করলাম। কোনো ক্লাস না করে এই বাসায় চলে আসলাম। ইলেকশনের আগে পর্যন্ত আমি ভার্সিটিতে যাইনি। আমি ভার্সিটিতে না গেলে অব্র ক্লাস না করে বাইরে বসে থাকে মন খারাপ করে। এই 2 দিন অব্র তাই করলো, কারণ আমি আসিনি। ইলেকশনের দিন আমি আসলাম ক্যাম্পাসে, নীল রঙের শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরে, চুলগুলো খোলা আর সানগ্লাস পরা। অব্র অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর চোখ সরিয়ে নিজের কাজ করলো। আমাকে আর অব্রকে একসাথে থাকতে বলা হয়েছে, কিন্তু আমি সেই কথা না শুনে দোতলায় গিয়ে ফোনে গেমস খেলছি নিশ্চিন্ত মনে, কারণ আমার কনফিডেন্স আছে আমিই জিতবো। সারাদিন আমি একই জায়গায় বসে রইলাম। রাতে ইলেকশনের রেজাল্ট পাবলিশ করে প্রিন্সিপাল, আর রেজাল্ট আমার বিরুদ্ধে, অর্থাৎ অব্র জিতেছে ইলেকশনে। অব্রর কোনো ভ্রুক্ষেপ না করেই আমার দিকে তাকালো। আমি হাতের ফোন ভেঙে ফেলি আর গাড়ি নিয়ে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে যাই। বাবা এই কথা শোনার পর প্রিন্সিপালকে প্রচুর থ্রেট করে। আমাকে তিনিই সামলাচ্ছেন। আর অন্যদিকে আমি বাসায় গিয়ে ইহিতার কথা ভাবছি, মেয়েটা কি করছে না করছে এই নিয়ে। খুব বেশি বাড়াবাড়ি কি হয়ে যাচ্ছে? এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন আমাকে ব্যাচ আর দায়িত্ব দেওয়া হয় আর শপথ করানো হয়, কিন্তু ইহিতা ভার্সিটিতে আসেনি। আমার মন ভীষণ খারাপ। এইভাবে 7 দিন চলে যায়, কিন্তু ইহিতা ভার্সিটিতে আসে না। এরপর আমি ইহিতার বাসায় চলে যাই। ইহিতা আমাকে দেখে অবাক তো হয়ই, সাথে তেলে বেগুনে জ্বলতে থাকে। আমি ইহিতাকে বললাম, ভার্সিটিতে যাও না কেন? আমাকে তুমি বলছো কোন সাহসে? ঝগড়া বাদ দাও, ভার্সিটিতে চলো। হাউ ডেয়ার ইউ টু ফোর্স মি? কোন সাহসে এসব কথা আসছে মুখ দিয়ে? ভিপি হিসেবে কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমার দায়িত্ব রয়েছে, সো চলো। আমি যাব না না না। তুমি যাবে যাবে আর যাবে। আমার হাত ধরার সাহস কোথায় পেলি ছোট লোক? যা খুশি বলো। ও হ্যাঁ, আজকে থেকে প্রতিদিন ভার্সিটিতে যাবে আর নিয়মিত ক্লাস করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, এসব ড্রেস আর পরা যাবে না। যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এটা পরে আসো। মাই ফুট। প্যাকেটটা ছুঁড়ে মেরে আমি বললাম, এইটাই যে তোমায় পড়তে হবে ইহিতা চৌধুরী। বের হ আমার বাসা থেকে। জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। আগে ভার্সিটিতে চলো। আর তুমি যদি স্বইচ্ছা এই ড্রেসটা পরে ভার্সিটিতে না যাও, তাহলে আমি নিজের হাতে তোমায় এই ড্রেস পরাবো আর ভার্সিটির সবার সামনে তোমায় কিস করব। বলো কোনটাতে রাজি তুমি? হাউ ডেয়ার ইউ ব্লাডি শিট। ইহিতা, ইনাফ। যা বলেছো আর না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। বুঝেছি, আঙ্গুল বাঁকা করতেই হবে। আমার বাসায় এসে আমার সাথে এই ব্যবহার? তোকে আমি দেখে নেব ফাজিল। 10 মিনিটে আসো। ইহিতা দরজা লাগিয়ে দিল। 15 মিনিট পর ইহিতা রেডি হয়ে বেরিয়ে আসলো। আমি আর সিমি ইহিতার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছি। এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা? ম্যাম, কি সুন্দর লাগছে আপনাকে দেখতে। চুপ, একদম চুপ বেয়াদব। যাও এখান থেকে। চলো। তোকে আমি দেখে নিব অব্র। দেখো, এখন চলো। আমি ইহিতাকে নিয়ে ভার্সিটিতে যাই আর সেকেন্ড বেঞ্চে ইহিতাকে বসিয়ে থার্ড বেঞ্চে ইহিতার পিছনে বসি। ইহিতার সামনে গিয়ে বলি, আজ সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করে তারপর বাসায় যাবা। আর এর বিপরীতে কিছু হলে বুঝোই তো কি করব। তোকে আমি শেষ করে ফেলবো অব্র। সে পরে দেখব। আগে ক্লাসগুলো করে নোট করে বাসায় গিয়ে পড়বে। ফোন হাতে দেখলেই খবর আছে। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোর কথা শুনতে ইহিতা চৌধুরী বাধ্য নয়। 1000 বার বাধ্য। অব্র অব্র পেছনে ছিল, তাই আজ আমি সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করেছি। আজকে ভালোই লেগেছে আমার।
তবে আমার এমন পরিবর্তনে শিক্ষকরা সহ সবাই খুশি। বেশ প্রাণোচ্ছলভাবেই ক্লাস করেছি। তিনি এসব দেখে পুরো হা হয়ে তাকিয়ে আছে অব্রর দিকে। অব্র কি ইশারা করে তিথি জিজ্ঞেস করে, কেমনে সম্ভব? অব্র হাসি দিয়ে বুঝিয়ে দেয় চাইলেই সম্ভব। ক্লাস করা শেষে আমি বের হয়ে যাই। অব্র সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল। এক ছেলে ভুলে আমার ওড়নায় পাড়া দেয়, যার কারণে আমি টান খেয়ে অব্রর হাতের উপর পড়ে যাই। আমি পড়ার সাথে সাথেই পেছন ঘুরে তাকিয়ে দেখি ওড়নাটা সিঁড়িতে পড়ে আছে আর একটা ছেলে টিল সেখানে হা করে দাঁড়িয়ে আছে। অব্র আমার দিকে তাকিয়ে ওই ছেলের সামনে যায়। অব্র দেখে বুঝেছে ইচ্ছে করে ছেলেটা এমন করেনি। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। জি ভাইয়া। যাও এখন। আমি ইহিতাকে ওড়নাটা দিলাম আর বইগুলো উঠিয়ে গাড়ি পর্যন্ত ইহিতাকে দিয়ে আসলাম। ইহিতা চলে গেল আমাকে কিছু না বলেই। আমি একটু মুচকি হাসলাম আর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। অব্র চলে যাওয়ার পর আমি বাইক নিয়ে চলে আসি। বাসায় এসে ড্রেস খুলে টুকরো টুকরো করে কাটি আর সেইগুলো ছাদে নিয়ে উড়িয়ে দেই। অব্রকে মনে মনে অনেক বকা দিচ্ছি। এরপর নিজের মতো করে এসে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসি। এর মধ্যে আমার ফোন বাজলো। ফোন রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে একটা ছেলে বলল, কাজটা ভালো করলে না ইহিতা, এর মাসুল তোমায় গুনতে হবে। এই বলে ছেলেটা ফোন কেটে দিল। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কে ফোন করলো আর কেনই বা এসব বলল? আমি আবার কল ব্যাক করে দেখলাম, কিন্তু ফোন বন্ধ। আমি এসব পাত্তা না দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিলাম। বাবা বাসায় আসার পর একসাথে ডিনার সেরে শুয়ে পড়লাম। আমি ভাবতেও পারিনি আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে। আমি সকালে ঘুম থেকে উঠে শর্ট ড্রেস পরে ভার্সিটিতে যাব বলে গাড়ি নিয়ে বের হলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর আমি খুব জোরে গাড়ি ব্রেক করলাম, তাই হোল্ডিং এর সাথে লেগে আমার মাথা কেটে যায়। গাড়ি ব্রেক করার কারণ হলো সামনে একটা কার দাঁড়ানো। আমি কপালে টিস্যু ধরে বেরিয়ে আসি। গাড়িটার সামনে যাওয়ার পরেই আমাকে জোর করে সেই কারে বসানো হয় আর একজনকে ফোন করে বলে আমার গাড়ি বাসায় দিয়ে আসতে। আমি গাড়িতে উঠে অব্রকে দেখে চমকে যাই আর প্রচন্ড রেগে যাই। আই ছোট লোকের বাচ্চা, তুই আমায় কেন এইভাবে নিয়ে আসতি? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? একদম কথা কম বলবে, নয়তো মুখে স্কচ টেপ মেরে দিব। গাড়ি থামা, আই সে স্টপ দ্য কার। এরপর অব্র আর কোনো কথা না বলে আরো জোরে গাড়ি চালাতে থাকে, কিন্তু আমি অনর্গল চেঁচিয়েই যাচ্ছি। এক পর্যায়ে আমি গাড়িতে থাকা বটল ছুঁড়ে মারি বাইরে। এতে জানালার কাঁচ ভেঙে যায়, কিন্তু অব্র তবুও থামলো না। একটা বাংলোর সামনে গাড়ি পার্ক করলো অব্র। আমাকে গাড়ি থেকে জোর করে নামালো, কিন্তু আমি তো নামবো না। এরপর অব্র আমাকে কোলে করেই ভেতরে ঢুকালো। আমি অব্রর শার্ট ছিঁড়ে ফেলেছি জিদে, কিন্তু অব্র কিছুই করছে না। ড্রয়িং রুমে নিয়ে অব্র আমাকে বসালো। এরপর আমার হাতে একটা লেহেঙ্গা দিয়ে বলল, কুইকলি যাও আর এটা পরে আসো, জাস্ট গো ফাস্ট। উকিল সাহেব চলে আসবেন এখন। উকিল আসবেন মানে? আর তুই এইভাবে আমায় এটা পড়তে বলছিস কেন? আজ আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হবে। হোয়াট? ওই জানোয়ার, তোর সাহস কি করে হয় এসব বলার? ইহিতা চৌধুরীকে বিয়ে করবে তোর মতো ছোট লোক? মাই ফুট, জাস্ট লেট মি গো। কে ছোট লোক আর কে বড় লোক সেটা আজই প্রমাণ হবে। বেশি কথা না বলে এটা পরে আসো, নয়তো আমি বাধ্য হব পড়িয়ে দিতে। তুই আমায় টাচ করে দেখ শুধু। আমার বাবা যদি জানে তার মেয়েকে তুই এইভাবে তুলে এনে বিয়ে করছিস, তোকে জিন্দা কবর দিবে। ভালোই আমায় ছেড়ে দে। এরপর অব্র নিজেই আমাকে জোর করে লেহেঙ্গা পরিয়ে দিল চোখ বন্ধ করে। অব্র জানে আমি পরবো না, তাই নিজেই পরিয়ে দিল। আমার যা মেকআপ করা ছিল তাতেই চলবে। এরপর অব্র উকিলকে ভেতরে আসতে বললেন। অব্র রেজিস্ট্রি পেপারে সাইন করে আমাকে বলল সাইন করতে, কিন্তু আমি কলম ছুঁড়ে মারলাম আর পেপার ছিঁড়ে ফেলি। তখন অব্র বলল, জানি তুমি এটা করবে, তাই 250 কপি রেজিস্ট্রি পেপার বানিয়েছি আমি। কয়টা ছিঁড়তে পারো দেখি। সাইন তো তোমায় করতে হবে ইহিতা চৌধুরী। আমি সাইন করব না। না, তোর মতো লোফারকে কোনোদিন আমি বিয়ে করব না। দরকার হলে কোনোদিন বিয়েই করব না। ইহিতা সিন ক্রিয়েট করো না, ভালোই সাইন করে দাও, তাতে তোমারই মঙ্গল। মঙ্গল মাই ফুট। ফ্লাওয়ার বাস ভেঙে অব্র প্রচন্ড খেপে যায় আর আমার গালে জোরে একটা থাপ্পড় মারে। এরপর আমার হাত ধরে পেপারে সাইন করায়। সাইন করানো শেষ হলে উকিলকে চলে যেতে বলে অব্র। উকিল চলে যাওয়ার পর অব্র আমার ঘাট ধরে গালে আর কপালে চুমু দেয়। সরি, আমি তোমায় মারতে চাইনি, কিন্তু তোমার জেদের জন্যই তুমি মার খেলে। বাসায় চলো এখন। ইহিতা নড়ছে না দেখে আমি ইহিতাকে কোলে নিয়ে গাড়িতে বসাই। এরপর ড্রাইভ করে নিজের বাসায় যাই। বাসার সামনে এসে আমি ইহিতাকে নামতে বলি। এরপর ইহিতা নেমে যায় আর অনেক অবাক হয়। এইটা তো মির্জা প্যালেস, এখানে নিয়ে আসলো কেন ছোট লোকটা আমায়? এরপর অব্র আমাকে নিয়ে ভেতরে যায় আর সবাইকে ডাকে। বৌমনি, আম্মু। কি হয়েছে দেবরজি, চেঁচাচ্ছেন কেন? তিনি ভাবি কথা বলতে গিয়ে থেমে যায়।
আমাদের বিয়ের সাজ দেখে। কি হয়েছে ঈশান? সবাই আমাকে ঈশান ডাকে। চেঁচাচ্ছিস কেন? এই মেয়েকে? আম্মু আমি বলি, ও হচ্ছে ইহিতা চৌধুরী, আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে। চিনেছেন? হ্যাঁ, বাট এই অসভ্য আর আনকালচার্ড মেয়ে ঈশান তোর সাথে কেন? আম্মু, আমি হিতাকে ভালোবাসি, আর এই কারণেই তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে এনেছি। তার জন্য আমি সরি। বৌমনিকে বলেছি সব, ভাইয়াও জানে, তুমি আর পাপা জানো না শুধু। 1 মিনিট, এখানে কোনো কমেডি শো হচ্ছে? তুই ফ্যামিলির ছোট ছেলে, আই মিন ঈশান মির্জা। হ্যাঁ ইহিতা। কিন্তু আমি যতটুকু জানি আয়ান মির্জার ছোট ছেলে লন্ডন থেকে পড়াশোনা করে, আর সেখানেই সে সেটেল। তাহলে ভার্সিটিতে তুমি কেন ছিলে? তোমার জানা ভুল নয়, আমি লন্ডন থেকে পিএইচডি করেছি ইন ইংলিশ। হোয়াট? তাহলে এই ভার্সিটি? সে অনেক কাহিনী ইহিতা, এখন ফ্রেশ হয়ে রেস্ট করো। আর ঈশান তুমি ইহিতার বাবাকে কল করে আসতে বলো, আমি পাপা আর আইমানকে আসতে বলেছি। ঠিক আছে বৌমনি। আর আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার ঘরে চলো। আর বৌমনি, তুমি ওকে আমার ঘরে নিয়ে যাও। তোর সাথে আমার কোনো কথা নেই ঈশান। আমার ছেলে আজ বিয়ে করেছে, তাও আমাদের না জানিয়ে। বা ঈশান বাহ। আম্মু একবার শুনুন ও কি বলতে চায়, তারপর না হয় সবটা বিচার করবেন। বৌমা, তুমি ওকে সাপোর্ট করছো? না মা, আমি শুধু আপনাকে শুনতে বলছি ঈশানের কথাগুলো। আয় আমার ঘরে। মা সেখান থেকে চলে গেলেন। যাও, আর শুনো, রেখে যেও না, ঠান্ডা মাথায় বুঝিও। আমি ঈশানকে এ কথা বলে ইতাকে নিয়ে উপরে গেলাম, আর ঈশান পা টিপে টিপে আম্মুর ঘরে গেল। আম্মু, সরি তো, তোমার ছেলে না হয় একটা ভুল করে ফেলেছে, মাফ করে দাও। না ছাড় তুই আমাকে। আমি কোনো সাধারণ ঘরের মেয়েকে আমার ছোট ছেলের বউ বানাতে চেয়েছিলাম, যে হবে নম্র ভদ্র, ঠিক আমার তিন্নি মায়ের মতো। এই বেয়াদব মেয়ের মতো মেয়েকে চাইনি। আম্মু, বৌমনির সাথে কারো তুলনা চলে না। ইহিতা অনেক ভালো মেয়ে, কিন্তু শাসনের অভাবে এমন হয়ে গেছে। প্লিজ আম্মু, ওকে কষ্ট দিও না, কারণ জানোই তো ওর মা নেই। আমার জন্য হলেও অন্তত ওকে মেনে নাও। তুমি আর বৌমনি হেল্প করলেই ও ঠিক হয়ে যাবে। প্লিজ আম্মু, প্লিজ। ঈশান, আমি কোনো ফোর্স শুনবো না। যা তুই এখান থেকে। ওয়েল স্টাবলিশ করেছি তোদের দুই ভাইকে। আমি আর তোর পাপা মিলে কোনোদিন কোনো কিছুতে অপূর্ণ রাখিনি। দেশের বাইরে রেখে মানুষ করেছি তোদের, যাতে কোনো বাজে সঙ্গ না পাস। কিন্তু ঈশান, আজ তোর ভাইয়ের স্ট্যাটাসটা কোথায় থাকবে, আর তোর পাপারই বা ইমেজ কোথায় থাকলো? এটা পারো কি ভাবলি না? তোর কথা আমি বাদই দিলাম। 14 বছর পর দেশে এসে 14 দিন যেতে না যেতে এই কাজ করে ফেললি। আম্মু, মাফ করে দাও আমায়। জীবনের প্রথম আর শেষ ভুল এইটাই। ঈশান, লিভ মি অ্যালোন। আম্মু, ঈশান, ডোন্ট বি ইমোশনাল। এসব আমার একদম পছন্দ নয়। আম্মু আসবো? আয়। ভাইয়া আম্মুকে একটু বোঝা না। দেখ, আম্মু কিছুতেই বুঝতে চাইছে না। তুই যা, আমি দেখতেছি। ভাইয়া, ঈশান, যেতে বলছি না আমি? যাচ্ছি। বাবু, আমি তোর কাছ থেকে ওর হয়ে সাফাই শুনতে চাই না। আম্মু, তুমি কি ভেবে দেখেছো? ও তোমার ছোট ছেলে, আর আমাদের সবার কত আদরের। ও না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে কি আমার ভাই কাঁদবে? তুমি বলো আম্মু। কোনোদিন তো আমাদের দুই ভাইয়ের চোখের পানি তুমি ফোলেরও পড়তে দাওনি, আর আজ ঈশান কাঁদতে কাঁদতে চলে গেল, সেটা দেখলে না আম্মু? মা কথাটি শুনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি আবার বললাম, আম্মু প্লিজ আম্মু, মন খারাপ করো না। 5 বছর ধরে ঈশান ঈশিতাকে পাগলের মতো ভালোবাসে, যার কারণে ও বাংলাদেশে আসে। আজ কি ওর ভালোবাসা বৃথা যাবে আম্মু? 25 বছর ধরে আমি মানুষ করলাম, সেই মূল্য কি ও দিয়েছে বাবু? আম্মু, তোমার মূল্য ও কি করে দিবে? তোমার ভালোবাসার কোনো মূল্য আমাদের কাছে নেই আম্মু। ইহিতা ঠিক হয়ে যাবে, শুধু সময় লাগবে। তুমি আর তিন্নি ওকে সাপোর্ট করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আম্মু, এই নাও নেকলেস, ইহিতাকে বরণ করো এইটা দিয়ে। আইমান একটা হীরার নেকলেস আমার হাতে দিয়ে বলল, বাবু প্লিজ আম্মু, চলো। চল। থ্যাংক ইউ আম্মু, জানি তুমি বুঝবে। আমার আম্মু বেস্ট। হয়েছে, এখন চল ঈশানের ঘরে। আসো। ওদিকে আমি ঈশানের ঘরে গিয়ে থতমত খেয়ে গেলাম। দেওয়ালের সব জায়গায় ঈশানের ছবি। এত সুন্দর লাগছে ঈশানকে, যা আমি মুগ্ধ হয়ে শুধুই দেখছি। ভাবি বলল, এটাই আমার দেবর। আর এতদিন যে রূপ দেখেছো সেটা সাময়িক, শুধুমাত্র তোমার জন্য। আমার স্মার্ট দেবর তোমার জন্য খ্যাত সাজলো। এতে অবশ্য আমি আর তোমার ভাইয়া অনেক রিয়াক্ট করেছিলাম, কিন্তু ও পরে মানিয়ে নিয়েছে, কারণ লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে। আপনাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু আপনার বিষয়ে যতটুকু জানতাম আপনি তার থেকে অনেক বেশি ভালো। তাই? আমি মোটেও ভালো না, যখন বকবো তখন বুঝবে। তিন্নি আসবো?
আসো, তুমি কখন আসলে? 20 মিনিট হবে। ঈশান কই? ও তো ঘরে আসে নাই। কেন, আম্মুর সাথে না ছিল? দাঁড়াও আম্মু, আমি ঈশানকে নিয়ে আসছি। আমি ছাদে গিয়ে ঈশানকে পেলাম, আর ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঈশান, তুই আবারও কাঁদছিস? ভাইয়া তুমি চল, কোথায়? সারপ্রাইজ আছে, চল। আমি ঈশানকে নিয়ে ঈশানের ঘরে গেলাম। ঈশানকে দেখে ইহিতা রেগে গেল, কিন্তু তিন্নির ইশারাতে থেমে গেল ইহিতা। মা ইহিতাকে নেকলেস পরিয়ে দিয়ে দোয়া করলেন, কিন্তু ইহিতা এতে ভ্রুক্ষেপই করলো না। ইহান আমাকে জড়িয়ে ধরলো। ইউ আর বেস্ট ভাইয়া। এইসব পামে আমি ফুলছি না। হিংসে হচ্ছে কিন্তু আমার। তুমি আমার বরকে জড়িয়ে ধরে রেখেছো। বৌমনি, আগে আমার ভাই, তারপর তোমার বর। হইছে, তিনজন ফ্রেশ হয়ে নিচে আসেন। লাঞ্চ করতে হবে তো নাকি? পাপা আসুক। পাপা আসছে। আচ্ছা, তুমি আগে ঘরে আসো, কথা আছে আমার। চলো। এরপর সবাই ঈশানের ঘর থেকে চলে গেল। ঈশান আর ইহিতা দুজন দু প্রান্তে দাঁড়িয়ে আছে। ইহিতা আর আমি দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছি। আমি ইহিতাকে বললাম, লাঞ্চ করবে? ফ্রেশ হয়ে এসো। আমি গেস্ট রুমে যাচ্ছি ফ্রেশ হতে। আমি বাসায় যাব এন্ড রাইট নাও। ইহিতা, যা বলেছি করো। বেশি কথা বলে আমাকে রাগিও না। ঈশানের আসল রূপ কিন্তু তুমি দেখোনি। আসল রূপ? আই ডোন্ট কেয়ার হু আর ইউ। আমি আমার জায়গায় থাকলেই হবে। বিকেলে আমি বাসায় চলে যাব। আগে তো দেখো ঘর থেকে বাগানে যেতে পারো কি না, আর বাসা তো অনেক দূর। তোর মন তো নির্লজ্জ, আমি খুব কম দেখেছি। এইটা স্বাভাবিক। ভালোবাসার কাছে নির্লজ্জ না হলে তা আদায় করা যায় না। ভালোবাসা? মাই ফুট। তোর এই ভালোবাসাই তোকে বিপদে ফেললো। হুম, বিপদে পড়িনি। আর তুই বলার মতো সম্পর্ক না এখন তোমার আর আমার মধ্যে, তাই তুমি করে বলো। তুমি যাও। তোর মতো চিটারকে ইথিকা কখনোই তোকে তুমি বলবে না। ইহিত, একটা কথা বলি শুনো। আম্মু, পাপা, বৌমণি আর ভাইয়া, এই চারজন যাতে তোমার কাছ থেকে যথেষ্ট রেসপেক্ট পায়। আমাকে যা ইচ্ছা বলো তুমি, কিন্তু ওদের দিকে কোনোদিন চোখ তুলেও কথা বলবে না। সেই দিন তাহলে আমি কি করব তোমায় জানি না। এই বাসায় আমি থাকলে তো বিহেভের কথা আসবে। আমি আজই চলে যাব। ওই যে বললাম, গিয়ে আগে দেখাও। ইহিতা কিছু বলার আগে ভাবি নক করে রুমে। আমি আসতে বললাম ভাবিকে। ঈশান যাও, ফ্রেশ হয়ে আসো। আজকে সবাই একসাথে লাঞ্চ করব। যাচ্ছি, কিন্তু তোমার হাতে কি এইগুলো বৌমণি? যাও, পরে দেখতে পারবে। যাচ্ছি। ঈশান চলে যাওয়ার পর আমি ইহিতার সামনে গিয়ে দাঁড়ালাম আর ইহিতাকে বললাম, ইহিতা ফ্রেশ হয়ে এই শাড়ি আর গহনাগুলো পরবে। ইহিতার হাতে দিয়ে বললাম। হোয়াট? আমি এসব পড়তে পারবো না, আমাকে টি শার্ট দিন। ইহিতা, মির্জা পরিবারের বউরা কখনো এসব পরে না। এই পরিবারের একটা ট্রেডিশন আছে, তোমাকেও সেটা মানতে হবে, অন্তত দিনের বেলাতে। বৌমনি, আই কান্ট। ইহিতা, তুমি পারবে। তুমি শাড়ি পরে দেখো কতটা ভালো লাগবে তোমাকে। আর আজ তোমার আর ঈশানের সবচেয়ে মধুর একটা দিন। নিজেকে সুন্দরভাবে সাজাও ওর জন্য, দেখবে ও অনেক খুশি হবে। বৌমনি, আমার কোনো ইচ্ছে নেই ওই স্টুপিডটার জন্য শাস্তে। ওকে আমি ঘৃণা করি, জাস্ট হেট হিম। সময় হোক, তখন বুঝবা ঈশান কি আর কেমন। এখন চটপট রেডি হয় না। ওর সম্পর্কে জানার কোনো ইন্টারেস্ট নেই আমার, আর আমি শাড়ি পরতে পারি না। আমি হেল্প করব। যাও, গোসল করে আসো আগে। ওয়াশরুমে টাওয়াল রাখা আছে। যাচ্ছি। ইহিতা বের হয়ে আসার পর আমি ইহিতাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ইহিতাকে শাড়ি আর গহনা পরিয়ে দিলাম। দেখো তো এখন কেমন লাগছে নিজেকে। ইহিতা অবাক হয়ে যায় নিজেকে দেখে। শাড়ির সাথে যেই ইথিকাকে যায় না, সেই ইথিকা আজ শাড়ি পরেছে আর গা ভর্তি গহনা। অবাক লাগছে নিজেকে দেখে। কি বললে না কেমন লাগছে? বৌমনি, এতগুলো গহনা পরতে পারছি না, খুলে রাখি এগুলো। না, অভ্যাস করতে হবে। কিন্তু অনেক ভারী তো। কিচ্ছু হবে না, এখন নিচে চলো। আমি ইহিতাকে ডাইনিং এ বসালাম আর শৈলীকে বললাম সবাইকে ডেকে নিয়ে আসতে। আইমান আম্মু দুজন এসে গেছে। ঈশান আর পাপা এখনো আসেনি। আমি পাপাকে ডেকে নিয়ে আসলাম। ইহিতাকে দেখে পাপা বললেন, মার্শাআল্লাহ, আমাদের ঈশানের পছন্দ আছে বলতে হবে। রাহেলা, পাপা, দেখতে হবে তো ভাইয়া কার। ভাবি আমাকে ইশারা করে বলল পাপাকে সালাম করতে। আমি সালাম করে দিলাম। আমি সালাম দিলাম শুধু, আর কিচ্ছু বলল না। ঈশান চুল নাড়াতে নাড়াতে সিঁড়ি দিয়ে নামছিল। চেয়ার টান দিয়ে বসতে যাবে, তখন সরাসরি আমার দিকে চোখ পড়ে ঈশানের। ভাই আর ভাবি দুজনের দিকে তাকিয়ে হাসছে। ঈশান হা করে সবার সামনে তাকিয়ে আছে আমার দিকে। আমিও ঈশানকে এইভাবে দেখে কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম, পরে আবার চোখ সরিয়ে নেই। ভাইয়া ঈশানের পায়ে চিমটি দেয় আর ঈশানের কানের সামনে গিয়ে বলে,
এভাবে তাকিয়ে আছিস কেন? আজ প্রথম দেখলি নাকি? ঈশান থতমত খেয়ে যায় ভাইয়ার কথা শুনে। ভাবি যখন ঈশানের প্লেটে ভাত দিচ্ছিল তখন ঈশানকে আস্তে করে বলে, রাতে দেখো মন ভরে, এখন খাও। তখনও ঈশান আমার দিকে অপলকে তাকিয়েছিল। ভাবি ঈশানকে আমার পাশে গিয়ে বসতে বলল। ঈশান তখন উঠে গিয়ে আমার পাশে বসে। ভাবি ভাইয়ার পাশে বসে পড়ে। সবাই খাওয়া শেষ করে কিন্তু আমি খাচ্ছি না। মিসেস মির্জা বললেন, এটা খাচ্ছ না কেন? বসে আছো যে? ঠিকই তো। ইহিতা কি হয়েছে? খাচ্ছ না কেন? রান্না ভালো হয়নি? না আসলে কি হয়েছে বলো। আমি নিজের হাতে খাইনি কখনো। চামচ ধরতে আনইজি লাগছে। ও এই কথা। ঈশান, ইহিতাকে খাইয়ে দে। না আমি খেতে পারবো। না, পারবে না। ততক্ষণে খাবার খেয়ে আম্মু আর পাপা টেবিল থেকে উঠে গেছেন। ইহিতা খুব আনইজি ফিল করছিল। ঘেমে যাচ্ছে পুরো ইহিতা। আমি ঈশানকে ধমক দিয়ে বললাম, তোমার ভাইকে বলে শোনো না ঈশান? শুনেছি, দিচ্ছি তো। ইহিতার প্লেট হাতে নিয়ে আমি হা করতে বলি ইহিতাকে। ইহিতা কিছু বলে না। সে আমার হাতে খাবে না এইটাই বোঝাতে চাইছে। আমি বুঝেও না বোঝার ভান করে ইহিতাকে জোর করে খাইয়ে দেই। ভাইয়া তখন ভাবিকে বলল, আমিও তোমায় খাইয়ে দিই, হা করো। তিনি হেসে দেয় আর আমার হাত থেকে খাবার খায়। তিনি ইহিতাকে বলছে, এখন খেতে পারছো? ইহিতা বলল শুধু। খাওয়া শেষ করে সবাই উঠে গেল। আয়মান ডেকোরেটরদের সাথে কথা বলছে আর বাসর সাজানোর ব্যাপারে। আমার পছন্দ মতো ঈশানের ঘরকে সাজানো হয়েছে। ইহিতা আমার ঘরে ছিল আর ঈশান বসেছিল। সন্ধ্যায় ইহিতার বাবা মির্জা প্যালেসে আসলেন। ঈশানের উপর প্রচন্ড রেগে যান উনি। তারপর আয়মান ওনাকে বোঝায়, কিন্তু উনি মানতেই চাচ্ছেন না। কেন চাচ্ছেন না সে কারণও বলছেন না। তখন আব্বু আর পাপা চৌধুরীকে বোঝান। তবুও উনি শান্ত হতে পারছেন না। ইহিতা চলে যেতে চায় বাবার সাথে, কিন্তু ঈশান ইহিতার হাত ধরে আছে খুব শক্ত করে। ইহিতার হাতে ঈশানের 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে। কোনোভাবেই ছাড়াতে পারছে না ইহিতা নিজেকে ঈশানের কাছ থেকে। ঈশান তখন চৌধুরীকে বলল, বাবা, ও এখন আমার স্ত্রী। আপনার থেকে বেশি অধিকার এখন আমার ওর উপর। আপনি মানুন বা না মানুন, ইহিতা কোথাও যাবে না। অব্র, তুমি কেন বুঝছো না? এটা সম্ভব নয়। কেন নয়? আমার কি অর্থ কম নাকি আমি অশিক্ষিত? এসবের কথা বলছি না আমি। আপনি যাই বলুন আর না বলুন, ইহিতা এখন আমার, আর ও আমার কাছেই থাকবে। ওকে, এখানে আমারও আর কিছু করার নেই, কিন্তু পরে আফসোস করো না যেন। ইহিতার বাবা কাঁদছিলেন তখন। কোনো আফসোস হবে না। আর আফসোস কেন হবে? ভালোবাসাকেই তো বিয়ে করেছি। দেখে রেখো ওকে। মির্জা সাহেব, দেখে রাখবেন আমার মেয়েটাকে। কখনো চুল পরিমাণ কষ্ট দেয়নি ওকে। আপনি চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আমরা আছি। এরপর ইহিতার বাবা চলে গেলেন। ইহিতা কাঁদছিল বাবার কান্না দেখে। ইহিতার চোখে পানি আমি এই প্রথম দেখলাম। আমি ইহিতার চোখের পানি মুছে দিলাম আর হাত ছেড়ে দিলাম। আমি ইহিতার হাত ছেড়ে দেই। ইহিতার ফর্সা হাত নীল রঙের হয়ে গেছে। আমি দেখে ভয় পেয়ে যাই। ভাবি মলম নিয়ে আসে তাড়াতাড়ি করে। আমি মলম লাগাতে যাব তখন ইহিতা বলে, লাগবে না, ব্যথা পাইনি আমি। এই কথা বলে আমি উপরে চলে যাই। ঈশানও মলম নিয়ে পিছু পিছু আসে। আমি গেস্ট রুমে গিয়ে বসি আর চাদর খামচাচ্ছি জেদে। ঈশান এইটা দেখে বুঝতে পারলো আমি অনেক রেগে আছি। ঈশান আমার সামনে আসলো, আমার হাত টান দিয়ে নিজের পায়ের উপর রাখে। কি হচ্ছে কি? ইহিতা প্লিজ মলমটা লাগাতে দাও। আমি সরি, বুঝিনি এমন হয়ে যাবে। ডোন্ট টাচ, জাস্ট লিভ মি অ্যালোন। ইহিতা প্লিজ। নো, আই এম অল রাইট। যা ইচ্ছে হয় আমাকে বলো, কিন্তু মলমটা লাগাতে দাও হাতে, নয়তো ব্যথা করবে আর ফুলে যাবে। যাক, তুই হ্যাপি হবি তো তখন। ইহিতা, এটা কি ধরনের কথা বলার স্টাইল? সরি, পারমিশন দানি আসার জন্য। আরে না বৌমনি, পারমিশন কিসের? বসো। এই ঘরে কেন তোমরা? তোমাদের ঘরে যাও। না, আমি এখানেই থাকবো, ওই ঘরে যাব না। ঈশান, বাইরে যাও তো, আর এটা দিয়ে যাও, আমি লাগিয়ে দিচ্ছি। কিন্তু বৌমনি। যাও। আচ্ছা যাচ্ছি। ঈশান চলে গেল। আমি ইহিতার পাশে বসে ইহিতার হাতে মলম লাগিয়ে দিচ্ছি আর ইহিতাকে বলছি, জানো ইহিতা, স্বামী হচ্ছে মেয়েদের শ্রেষ্ঠ অলংকার। না। একটা মেয়ের যখন বিয়ে হয় তার বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, রাগ অভিমানের সাথী সব যে স্বামী হয় সেটা জানো? না। যখন ওর আর আমার বিয়ে হয় তখন আমি কেবল ইন্টার পরীক্ষা দিয়েছি, আর ও তখন ইউরোপিয়ান 8টা কান্ট্রি লিডারশিপে, আর এখন ও তো পুরো ওয়ার্ল্ডেরই। তো বুঝতেই পারছো ওর আর আমার বয়সের গ্যাপটাও 8 বছরের। সে যাই হোক,
যেদিন ওর আর আমার বিয়ে হলো সেদিন আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম এই বাড়িতে এসে। তখন আম্মু আর ও মিলে আমায় নর্মাল করলো। যখন ওর সাথে আমাকে ওর ঘরে নিয়ে আসলো তখন তো আমি যাবো না বলে একদম ফ্লোরে বসেছিলাম। এটা দেখে ঈশানা আরো হাসছিল। ঈশান ওকে বারবার বলছিল, বৌমনি আসলে পিচ্ছি রে ভাইয়া। ও তখন আমার সামনে এসে বসে হাত ধরে বলে, আমি আছি তো, কিচ্ছু হবে না। এই 6টা বছরই কথা আমার কানেই বেজেছে শুধু। তখন ঈশান আর ইরাশা হচ্ছে ঈশানের কাজিন, আমায় ঘরে দিয়ে আসলো। ও ঘরে এসে আমাকে বলল, তিন্নি, যেদিন তোমার মাইন্ড সেট আপ হবে আর যেদিন আমায় ভয় পাবে না, ঠিক সেই দিনই তোমার কাছে অধিকার চাইবে, এর আগে নয়। বিয়ের 1.5 বছর পর আমাদের নতুন করে পথ চলা শুরু হয়। আর এই 1.5 বছরে ও একবারও আমাকে স্পর্শ করেনি। কিন্তু এখন বুঝি কে অপরাধ করেছে আমি ওর কাছে। 1.5টা বছরও আমার সবকিছু সহ্য করেছে, এখন পাগলের মতোই ভালোবাসে। কি বুঝলে বলো তো, কেন আমি এই কথা বললাম তোমাকে জানো? না। আমি চাই তুমি যাতে এই ভুলটা না করো। হতে পারে তোমাদের বিয়েটা অস্বাভাবিকভাবে হয়েছে, কিন্তু এটা ভুলে যেও না, ঈশান শত হলেও তোমার সারা জীবনের সাথে। বৌমনি, ওর নাম আমি শুনতে চাই না, প্লিজ ওর নাম বলো না। পরে আফসোস করো না হিতা। কখনোই না, ওর জন্য আফসোস আমি মরে গেলেও করব না। একদিন বুঝবে ঈশানকে, সেদিন খুব বেশি দূরে নয়। আর পাপা আম্মু বাসায় থাকে, তাই আমি চাই অন্তত সবার সামনে তুমি ওর সাথে ভালো ব্যবহার করো, ওর সাথে ঘুমাও। ইম্পসিবল বৌমনি। হিতা, এই পরিবারের একটা সম্মান আছে। একটু ভুলের জন্য পাপা কথা শুনবে, ও কথা শুনবে, ঈশান কথা শুনবে, সেটা কি ভালো হবে বলো? তাহলে আমাকে কি ওই স্টুপিডটার সাথে ঘুমাতে হবে? হ্যাঁ হিতা, সেটা তুমি না চাইলেও করতে হবে, কিচ্ছু করার নেই। বৌমনি, আমি পারবো না। চলো আমার সাথে। আমি ইতাকে হাত ধরে ঈশানের ঘরে নিয়ে যাই। ঈশান তখন ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে দেখছিল। আমি ঈশানকে ডাকি, ঈশান এসে দাঁড়ায় আমার সামনে। আমি ইতার হাত ঈশানের হাতের উপর রেখে বলি, সারা জীবন দেখে রাখতে পারবে তো? পারবো। হ্যাভ এ নাইস মোমেন্ট, বাই। এই কথা বলে আমি চলে গেলাম দরজা লক করে দিয়ে। আমি তখনই একটানে ঈশানের হাতের উপর থেকে আমার হাত সরিয়ে দূরে দাঁড়ালাম। ইহিতা, চিন্তা করো না, আমি কাপুরুষ নই যে তোমায় ছুবো তোমার অনুমতি ছাড়া। ইহিতা কিছু বলল না। ইহিতা বসো, আজকে তোমায় কিছু কথা বলি। না, আমি কিছু শুনতে চাই না তোর মুখ থেকে। শোনা যে দরকার তোমার, বোরিং কিছু বলবো না। এরপর ইহিতা ড্রেসিং টেবিলের সামনের টুলে বসলো আর আমি ইহিতার বিপরীতে সোফায় বসলাম, দূরত্ব কয়েক হাতের। আমি ইহিতার দিকে তাকিয়ে বলি, প্রথম দেখেছিলাম 11ই জানুয়ারি 2013, বিকেল 5:56। এই লন্ডন থেকে এসেছি, বাংলাদেশে 3 দিন হবে। তুমি এসএসসি দিবে। ভাইয়ার সাথে মার্কেটে গিয়েছিলাম বৌমনির জন্য গিফট কিনতে। সিটি ম্যাক্সের পাশের দোকানে ছিলে তুমি। বের হওয়ার সময় তোমার দিকে চোখ যায় আমার। হোয়াইট টি শার্ট, ব্ল্যাক জিন্স আর স্ট্রেট করা চুলগুলো একদম খোলা, সাথে তোমার বাবা ছিল। আমি এক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছিলাম। তখন ভাইয়া বলল, এমন করে কি দেখছি? আমি বললাম, একটা পরীকে। তখন ভাইয়া হেসে দিল আর বলল, ওই মেয়ের ডিটেলস আমার জানা, বাসায় চলো বলছি। আমি তখন ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, কিভাবে চিনো? ভাইয়া বলল, আশরাফ চৌধুরী মেয়েকে সবাই চিনে। তখন ভাইয়া সব বলল, তোমার জেদ, তোমার অহংকার, তোমার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড সম্পর্কে। আমি তখন ভাইয়াকে প্রমিস করেছিলাম ওকে আমি আমার করব। তখন থেকে শুরু হলো আমার ভাবনা তোমায় নিয়ে। যতই ভাবতাম ততই ভালো লাগতো। লন্ডনে আমার রুমে তোমার ছবি লাগানো, সেইগুলো দেখতাম আর ভাবতাম কবে তুমি বড় হবে। যখন আমার পিএইচডি কমপ্লিট হলো তখনই ভাইয়াকে বলে প্ল্যান করে তোমার ভার্সিটিতে যাই। প্রিন্সিপাল স্যার সব জানেন। আর যেদিন তোমায় চর মেরেছিলাম সেই দিন আমি নিজের হাত কেটেছি। এই দেখো। ইহিতার সামনে হাত বাড়িয়ে দিয়ে, বৌমনি খুব বকেছিল সেই দিন যখন তুমি আমার দেওয়া ড্রেসটা কেটে ফেলেছিলে। তখন অনেক রাগ হয় আমার, আর তাই আমি তোমাকে এইভাবে বিয়ে করে নিয়ে আসি। বলো, আমার ভাবনা আর আমার কাজে কি কোনো ভুল ছিল? একটাই তোর ভুল, সেইটা আমায় ভালোবাসা আর বিয়ে করা। সেই ভুল তুমি চাইলে শুধরে দিতে পারো। মরে গেলেও না, কখনো তোকে মেনে নিব না আমি। শুনেছিস তুই? তাহলে তো আমার পাগলামি অ্যাপ্লাই করতে হবে আমার বউয়ের উপর। হাউ ডেয়ার ইউ! তোর বউ কে? এই সুন্দরী আর পরীটা। চলো ঘুমাবে। তোর সাথে না। হ্যাঁ, আমার সাথেই, আর আমার বুকের উপরে। হোয়াট? ইহিতাকে আমি কোলে তুলে নিলাম। ইহিতা আমার পিঠে মারছে ওকে ছাড়ার জন্য, কিন্তু আমি শুনছি না। আমি ইহিতাকে ফুল দিয়ে সাজানো বিছানায় শুয়ে দিলাম। ইহিতা এক সাইড হয়ে শুয়ে পড়লো। আমি বিছানায় শুই আর ইহিতাকে টেনে ওর পাশে নিয়ে আসি। আমাকে তুই টাচ করবি না। তুই তোর মতো থাক আর আমায় আমার মতো থাকতে দে। না, তোমায় টাচ করার পুরো অধিকার আছে আমার, কিন্তু এখন যদি তুমি চুপচাপ আমার কাছে না ঘুমাও তাহলে তোমার সাথে নেক্সট ডে যা করব তার জন্য তুমি প্রস্তুত থাকবে না ইহিতা। সো বুঝতেই পারছো কি করব।
ঈশান, তুই আমাকে তুলে নিয়ে বিয়ে করেছিস বলে আমার সব স্বাধীনতা আর চাওয়া পাওয়া হরণ করে নিসনি। আমাকে আমার মতো থাকতে না দিলে অবস্থা তোর আরো খারাপ হবে। ইহিতা চুপ করো, পাশে ভাইয়া ডুম। এত রাতে চেঁচালে তারা কি ভাববে? হোয়াট দা, আমার বুক সেলফ অফ মরিয়াম, মুখে হাত দিয়েছিস কেন? ঘুমাও তো, আর যেভাবে আছো সেইভাবেই ঘুমাও। ঈশান, ছাড় আমায়। এই মেয়ে তো আমার কথাই শুনছে না। স্কচটেপ নিয়ে আসবো এখন, দেখো। তুই আমায়। আমি কিছু বলার আগেই ঈশান আমাকে কিস করে দেয় আর আমি চুপ হয়ে রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকি ঈশানের দিকে। আর ঈশান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আমি আনইজি তো ফিল করছি, সাথে রেগেও আছি। এই ছেলে পেয়েছেটা কি? যখন ইচ্ছে আমায় মারবে আর যখন ইচ্ছে আমায় কিস করবে। আমি সব রাগ একসাথে করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমি ঘুম থেকে জেগে দেখি ঈশান এখনো আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে আর আমার গলায় ঈশানের মুখের খোঁচা খোঁচা দাড়ি লাগছে। আমি একটু সরে গিয়ে উঠতে যাই, তখন দেখি আমার শাড়ির আঁচল ঈশানের পিঠের নিচে। আমি লজ্জায় শেষ হয়ে যাই। এই ঈশানকে ডাকলেই তো উঠে যাবে, এইভাবে আরো লজ্জা পাবো। এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। ঈশানের প্রতি রাগ হচ্ছে, কেন ও আমাকে জড়িয়ে ধরতে গেল। আমি নড়াচড়া করতে থাকি অস্থিরতায়। ঈশানের ঘুম ভেঙে যায় নড়াচড়াতে। ঈশান দেখে আমি জেগে গেছি আর কাপড় চোপড় ঠিক নেই, শাড়ি পরার অভ্যাস নেই। তাই ঈশান আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আমার তো তখন রাগে গা জ্বলতে থাকে। আমি একটানে শাড়ির আঁচলটা পরে বিছানা থেকে উঠে শাড়িটা ঠিক করতে থাকি। পারছি না ঠিক করতে, আবার সব খুলে যাচ্ছে। আমি হাতের উপর মাথা রেখে মায়াবী দৃষ্টিতে দেখছি ইহিতার কর্মকাণ্ড আর হাসছি। আওয়াজ না করে হাসছি যাতে ইহিতা শুনতে না পায়। ইহিতার সিল্কি চুলগুলো জট করে আছে, গয়নাগুলো উলটপালট হয়ে সরে গেছে। ইহিতা যত শাড়ি ঠিক করেছে ততই খুলে যাচ্ছে। ইহিতা এবার প্রচণ্ড খেপে যায়, শাড়ি ফেলে দিয়ে বিছানায় বসে পড়ে। আমার দিকে একবারও তাকাচ্ছে না ইহিতা। আমি বিছানা থেকে উঠে ইহিতাকে দাঁড় করাই আর ইহিতার শাড়ি ঠিক করে দেই। ইহিতার চুল ঠিক করে দেয়। ইহিতা বিরক্ত হয়ে সহ্য করলো। ইহিতা রেডি হয়ে ভাবির কাছে গেল। ভাবি টেবিলে খাবার সার্ভ করছিল আর ভাইয়া কফি খাচ্ছিল। ইহিতা ভাবিকে বলল, গুড মর্নিং বৌমনি আর গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং ইহিতা। দুজন একসাথে বললাম। ঈশান কই? জানি না। আচ্ছা বসো তুমি। ইহিতা বসে পেপার পড়ছিল। ইহিতার বাবা আসলো। বাবাকে দেখে ইহিতা দাঁড়িয়ে যায় আর জড়িয়ে ধরে। চৌধুরী সাহেব আমার হাতে এক ব্যাগ ওষুধ দিয়ে যান, কিন্তু সবগুলো নাম ওঠানো। আমি অবাক হয়ে যাই। আঙ্কেল, এই মেডিসিনগুলো কেন? ইতিরাকে প্রতিদিন 2টা করে খাইয়ে দিও, মনে করে প্লিজ। আমার মামিটাকে দেখো। কিন্তু আঙ্কেল, এতগুলো মেডিসিন, তাও নাম ছাড়া। আর কিসের ওষুধ এগুলো? আমার বোঝ হওয়ার পরেই দেখছি বাবা প্রতিদিন 2টা করে এই ওষুধ আমায় খাওয়ায়, কিন্তু কোনো দিন বলেনি কিসের ওষুধ। আঙ্কেল বলেন কিসের ওষুধ? এত কিছু বলতে পারবো না, আমার অফিসের টাইম হয়ে গেল, যেতে হবে। আর ওষুধগুলো খাইয়ে দিও প্লিজ। এ কথা বলে হনহন করে বেরিয়ে যায় হিতার বাবা। আমি আর আইমান দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। ইহিতা ওষুধগুলো নিয়ে ঘরে চলে আসে। ঈশানকে কেউ কিছু বলল না, সবাই নর্মালি নিল ব্যাপারটা, কিন্তু আমার মনে খটকা লেগে গেল। আমি সবাইকে খাবার সার্ভ করলাম। সবাই খেয়ে দিয়ে উঠে গেল। আমি আইমানকে বললাম ইহিতার ব্যাপারটা। আইমান আমাকে বলল, হবে হয়তো কিছু, বাদ দাও, খেতেই পারে। আমিও আর মাথা ঘামালাম না। আমি ইহিতাকে ওষুধ খেতে বললাম। ইহিতা ওষুধ খাওয়ার পর আমি ইহিতাকে ছবির অ্যালবাম দেখাতে বসলাম। পাশে ঈশান বসে জুস খাচ্ছে। আইমান অফিসে। আমি ইহিতাকে আগে আমাদের বিয়ের ছবি দেখালাম। ইহিতা হাসছে আর দেখছে, আর ঈশান ইহিতার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এরপর আমি ঈশানের ছবি দেখালাম ইহিতাকে। আমি হা হয়ে দেখছি আর পাতা উল্টাচ্ছি। অনেক সুন্দর লাগছে ঈশানকে। এরপর আমি আর চোখে ঈশানকে দেখলাম। এমনিতেও ঈশান দেখতে মাশাআল্লাহ। একটু পর ঈশানের ফোনে ঈশানের বেস্ট ফ্রেন্ড নাদিরা কল করলো। ঈশান আমার আর বৌমনির সামনেই ফোন রিসিভ করলো। হ্যালো নাদিরা, কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। বাংলাদেশে আসছিস কবে? তাড়াতাড়ি আয়। এসব শুনে আমি রাগে দাঁড়িয়ে যাই। এরপর আমি সেখান থেকে ঘুরে চলে যাই আর ওয়াশরুমে গোসল করতে ঢুকি, কিন্তু কোনো কাপড় নিয়ে যাইনি। আমার সেই খেয়াল ছিল না। ডাক্তারের কথা শুনে আমি মাটিতে বসে পড়লাম আর হতভম্ব হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম। ইহিতার বাবা চশমা খুলে ফ্লোরে বসে পড়লেন। আমি একদম নিস্তব্ধ হয়ে গেছি। আমার কি বলা উচিত বা কি বলবো সেটাই জানি না। কেবিন থেকে নার্স এসে ডাক্তারকে বলল, স্যার, পেশেন্ট তার বেবিকে দেখতে চাইছে, কি করব? যা করতে চাইছে করতে দাও, আটকিও না। আশরাফ, হিয়াকে হসপিটালে নিয়ে আয়। ভাইয়া খুব দ্রুত বাসায় ফোন করলো আর আম্মুকে বলল ইয়াকে নিয়ে ইমিডিয়েট হসপিটালে আসতে। ভাইয়া
আমাকে উঠিয়ে কেবিনে নিয়ে গেল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ইহিতার দিকে। চোখগুলো লাল রঙের হয়ে গেছে। ইহিতার চোখ থেকে ঝর্ণা বইছে। কে কাকে কি বলবে কিছু বুঝতে পারছি না কেউ। ইহিতা আমার হাতের উপর হাত রাখলো। হিয়ার আব্বু, এই হিয়ার আব্বু, কথা বলবে না হিয়ার আম্মুর সাথে? কথাগুলো বলতে গিয়ে ইহিতার গলা ধরে আসছিল। আমি এখনো কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি। হিয়ার আব্বু শোনো, আমার হিয়াকে দেখো কিন্তু। তুমি তোমার খেয়াল রেখো, আর কখনো আমায় মনে করে কেঁদো না কিন্তু। হিয়াকে সর্বোচ্চ দিয়ে ভালোবেসো। আমি থাকবো না তো কি হয়েছে? হিয়া তো আছে। একটা বিয়ে করো আমার ছোট্ট হিয়ার জন্য। আর শোনো, তাকে ভালোবেসো অনেক। আর একটা অনুরোধ রাখবে। ইহিতা, তুমি এসব কি বলছো? কিচ্ছু হবে না তোমার, আমরা আসি না। ভাইয়া, ওকে কথা বলতে বলেন। ও কি একটা বার আমায় জড়িয়ে ধরবে না? ও এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? ও হিয়ার আব্বু, কথা বলো না একটু। হিয়ার আব্বু। ঈশান, এই ঈশান, ভাই ঈশান, ভাই আমার, একটাবার কথা বল। এইভাবে চুপ করে থাকিস না। দেখ, ইহিতা কাঁদছে, তোর ইহিতা কাঁদছে। একটাবার ওর সাথে কথা বল। এভাবে চুপ করে থাকিস না। একা আমায় রেখে চলে যাবে? হিয়াকে রেখে চলে যাবে? আমার ভালোবাসা তোমার কাছে কিছুই ছিল না? হিয়ার আব্বু, একটা বার আমায় জড়িয়ে ধরো, একটা বার। ইহিতা উঠতে চেষ্টা করলো। ভাইয়া ইহিতাকে উঠিয়ে দেয়। ইহিতা আমাকে জড়িয়ে ধরলো। আমিও ইহিতাকে পাগলের মতো জাপটে ধরে আছি। ইহিতার চুলগুলো সব আমার হাতের মুঠো বন্দি হয়ে আছে। কেঁদে দুইজনেই গা ভাসাচ্ছি। ইহিতার আব্বু, ভাইয়া, ভাবি, ডাক্তার, নার্স সবাই কাঁদছে। ভাবি সামনে আগানোর সাহস পাচ্ছে না। এরই মাঝে বাবা মা হিয়াকে নিয়ে কেবিনে ঢুকলো। হিয়া কাঁদছে অনেক। হিয়ার কান্নার আওয়াজ শুনে ইহিতা হিয়ার দিকে তাকায় আর খুব দ্রুত হিয়াকে কোলে নেয়। ইহিতা হিয়াকে কোলে নেওয়ার পর হিয়া একদম চুপ হয়ে যায় আর ইহিতার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ইহিতা বুকের সাথে মিশিয়ে ফেলে হিয়াকে। আমি ইহিতাকে ছাড়ছি না। ইহিতার কপালের সাথে কপাল লাগিয়ে বললাম, এই ছোট্ট হিয়াটা কি থাকতে পারবে ওর আম্মুকে ছাড়া? ও হিয়ার আম্মু, তুমি প্লিজ কোথাও যেও না হিয়াকে আর আমাকে ছেড়ে। আমি বেঁচে থেকেও যে মরে যাব। ইহিতা সোনা, প্লিজ তুমি যেও না কোথাও। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি কিভাবে থাকবো তোমাদের ছাড়া? আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ইহিতা, আমি তোমায় কোথাও যেতে দিব না, কোথাও না। তুমি আমার আর আমার কাছেই থাকবে। ইহিতা, আমায় একা করে দিও না। আমি পাগল হয়ে যাব ইহিতা, পাগল হয়ে যাব। হিয়ার আব্বু, আমার হিয়াকে দেখো, আর ওকে কখনো কষ্ট দিও না। ওর জন্য একটা মা এনে দিও। চুপ করো তুমি। আমার ইহিতার কিচ্ছু হবে না, কিচ্ছু না। বাবা, আমাকে মাফ করে দিও। এতদিন অনেক অন্যায় করেছি। তুমি নিজের খেয়াল রেখো, হিয়ার সাথে থেকো। আর ওর জন্য একটা মিষ্টি মেয়েকে এনে দিও। আর ভাইয়া, বৌমনি, হিয়াকে দেখো। আর আমার এই পাগলটাকেও দেখো, আমার বাবাকেও দেখো। আম্মু, আব্বু, আমায় মাফ করে দিও। অনেক বেয়াদবি করেছি তোমাদের সাথে, মাফ করে দিও। আর তোমাদের হিয়াকে দেখে রেখো। আমার সবচেয়ে প্রিয় জিনিস দুটো রেখে যাচ্ছি, আমার ঈশান আর হিয়া। ওদের অযত্ন করো না। কেউ কিছু বলতে পারছে না, শুধু কাঁদছে। নার্সরা সবাই বেরিয়ে গেছে এই দৃশ্য সইতে না পেরে। মায়ের কোলে সন্তান রেখে মা মারা যাচ্ছে, এর থেকে দুর্ভাগা হয়তো এই দুনিয়ার কেউ নেই। আমি ঈশানকে ছেড়ে দিয়ে হিয়াকে ঈশানের কোলে দিলাম। কাঁদবে না একদম, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে। হিয়াকে খাওয়াবে, গোসল করাবে, খেলবে ওর সাথে। সব দায়িত্ব তোমায় দিয়ে গেলাম, কিন্তু কোনো দায়িত্ব নিতে যদি ভুল করেছো তো দেখো। আমি কেমনে থাকবো ইহিতা? আমায় নিয়ে যাও না তোমার সাথে। তোমায় ছাড়া আমি কেমনে থাকবো বলো ইহিতা, বলো। তুমি কেন বুঝছো না ইহিতা ছাড়া? ঈশান আমার কথা শেষ করার আগেই ইহিতা আমার বুকের উপর মাথা কাত করে দেয় আর হিয়ার উপর এক হাত ফেলে দেয়। আমার তখন বুক ধুক করে ওঠে, আমার হাত কাঁপছে। ভাইয়া হিয়াকে নেয় আমার কাছ থেকে, আর আমি ইহিতার মাথা নাড়িয়ে দেখি ইহিতা কথা বলছে না। আমি ইহিতার গাল ধরে বলি, ইহিতা, এই হিয়ার আম্মু, কোথায় গেলা তুমি? এই ইহিতা, ইহিতা। ইহিতার বাবা চুপ হয়ে যায় আর ডাক্তার আমাকে সরিয়ে দেয় ইহিতার সামনে থেকে। ভাবি সেন্সলেস হয়ে যায়। ভাইয়া হিয়াকে সিমির কাছে দিয়ে ভাবির জ্ঞান ফিরালো। ভাবি তখন ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। ইহিতার মুখের দিকে তাকিয়ে আছি আমি। হিয়া অনেক কান্না করছে। হিয়ার কান্না কেউ থামাতে পারছে না। আমি তখন হিয়াকে কোলে নেই।
হিয়াকে কোলে নিয়ে আমি ইহিতার লাশের সামনে যাই। হিয়া তখন ইহিতার জামা ধরে টানাটানি করছিল, কিন্তু ইহিতার নির্জীব শরীর আর তার আদরের মেয়ের ছোঁয়া বুঝতে পারছে না। আমি হিয়াকে বুকে জড়িয়ে নিয়ে শুধু কাঁদছি। সামনে ইহিতার মায়াভরা মুখটি চোখ বন্ধ করে রেখেছে সারা জীবনের জন্য। ইহিতার বাবা কিছু বলছে না। ডাক্তার সাগর ইহিতার বাবাকে সামলাচ্ছেন। ভাইয়া ভাবি আমার কাছে এসে দাঁড়ায়। ভাবি হিয়াকে আমার কোল থেকে নেয়, ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় আমি। ভাইয়ারে আমি থাকবো কিভাবে এই মায়াপরীকে ছাড়া? আমার হিয়া থাকবে কিভাবে? ও এইভাবে আমাদের দুইজনকে একা ছেড়ে চলে গেল কেন? ভাইয়া কথা বলো। আর কখনোই তো ও আমায় বলবে না খাইয়ে দাও, বলবে না দুষ্টামি করো না। ভাইয়া আমার বুকটা যে ফেটে যাচ্ছে রে ভাইয়া। ইহিতাকে এনে দাও ভাইয়া, এনে দাও। আমি মরে যাবো ওকে ছাড়া। ভাই তুই কাঁদিস না। তুই এইভাবে ভেঙে পড়লে হিয়ার আম্মুকে কে দেখবে বল? এখন তোর উপরে দায়িত্ব কত তুই জানিস না। শক্ত কর নিজেকে। ভাইয়া আমি ইহিতাকে ছাড়া থাকতে পারবো না। ভাইয়া এনে দাও ওকে। ভাইয়াও কাঁদছে, কিন্তু কি বলবে? ভাবি করিডোরে দাঁড়াই হিয়াকে নিয়ে। মা বাবাও ভাবির পাশে বসে কাঁদছে। 1 ঘন্টার মধ্যে ইহিতাকে দাফন করা হলো। আমি হাতে মাটি লাগা থাকা অবস্থায় হিয়াকে নিয়ে কবরের সামনে বসে পড়লাম আর চোখের পানি দিয়ে কবর ভিজাচ্ছি। হিয়াও চিৎকার করে কাঁদছে। আমি কোনো কথা বলছি না, শুধু হিয়ার দিকে তাকিয়ে আছি। আম্মু দেখ না, তোর আম্মু কি শান্তিতে ঘুমাচ্ছে তোকে আর আমাকে ছেড়ে? বলতো আম্মু, তুই কি থাকতে পারবি তোর আম্মুকে ছাড়া? ভাইয়া পাশে দাঁড়িয়ে কান্না করছে, সাথে বাবা আর আঙ্কেল। আমি হিয়াকে বলছি, জানো হিয়া, তোমার আম্মু কখনো অন্ধকারে থাকতে পারতো না। আজ দেখো ও নিজেই অন্ধকার হয়ে গেছে। ও ভয় পেলেই আমার টি শার্ট ছিঁড়ে ফেলতো টান দিয়ে, কিন্তু এখন কে ছিঁড়বে? আমি ওর এত স্মৃতি নিয়ে কিভাবে বাঁচবো বলো না হিয়া আম্মু? বাবা আর ভাইয়া আমাকে ওঠালো। বাড়ির গার্ডেনেই কবর দেওয়া হয়েছে ইহিতাকে। আমি উঠবো না। ভাইয়া জোর করে উঠালো আমাকে। ভাবির কোলে দিল হিয়াকে। ভাইয়া ভাবিকে বলল হিয়াকে খাবার খাওয়াতে। ভাইয়া আমাকে নিয়ে গেস্ট রুমে গেল, কারণ বেডরুমে গেলেই আবার পাগলামি শুরু করব ইহিতার সব কিছু দেখে। ভাইয়া নিজেই আমাকে ফ্রেশ করিয়ে দিল। এই অবস্থায় কে কাকে দেখবে? কিন্তু ভাইয়া আর ভাবি শক্ত হাতে সব সামলাচ্ছে। রাত যত বাড়ছে আমার কান্নার আওয়াজ তত জোরেই শোনা যাচ্ছে। দরজার বাইরে দাঁড়িয়ে সবাই কাঁদছে, কিন্তু কেউ আমাকে সান্ত্বনা দেওয়ার সাহস পাচ্ছে না। আমি এখনও বেডরুমে যাইনি, মাটিতে শুয়ে শুয়ে শুধু কাঁদছি। সারাদিনে কেউ কিছু খায়নি, আমার চোখে চোখ রেখে কেউ কিছু বলতে পারছে না। বারবার ইহিতার কথা কানে বাজছে। বেয়াদব, স্টুপিড ছোট লোক। ইহিতার বিভিন্ন ভঙ্গিতে কথা বলা এখন আমাকে আরও কষ্ট দিচ্ছে। রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমানো, এসব এখন সবই স্মৃতি আমার কাছে। আমি আর পারছি না এভাবে থাকতে। কষ্টের মধ্যেই শেষ হয়ে যাচ্ছি। আমার সামনে থাকা একটা ছুরি হাতে নেই আমি। ভাইয়া আর বাবা দৌড়ে এসে আটকায় আমাকে। আমি আব্বুকে জড়িয়ে ধরে বলি, পাপা আমি এভাবে বেঁচে থেকে কি করব পাপা? পাপা আমি পারবো না এভাবে বেঁচে থাকতে। আমার ইহিতাকে এনে দাও তোমরা। আমি মরে যাব পাপা, আমি মরে যাব। আব্বু, তুই না আমার লক্ষ্মী ছেলে, আমার দাদু ভাইকে কে দেখবে? তুই এমন করলে? আব্বু, পাগলামি করিস না। ইহান, কেঁদো না, নিজেকে শক্ত করো। এইটাই হওয়ার ছিল। ভাই তুই না আমার ভাই। ঈশান মির্জাকে এইভাবে মানায় না। আমার ভাই সবসময় হাসি খুশি থাকবে। সেই ভাইকে আমি দেখতে চাই, অন্তত আমাদের হিয়া মামুনির জন্য। ঈশান দেখো হিয়া কিভাবে তাকিয়ে আছে তোমার দিকে। তুমি এই পাগলামো করলে এই মেয়েটাকে কে দেখবে? ঈশান হিয়াকে কোলে নিয়ে বিছানায় বসে পড়ল। আমি ঈশানের জন্য ভাত নিয়ে আসলাম। ঈশানকে জোর করে খাইয়ে দিলাম, কিন্তু নিজে কিছুই খেতে পারছি না। বাকিরাও কেউ কিছুই খায়নি। এভাবে কেটে গেল 8টা মাস। হিয়া এখন বসতে পারে আর একদমই হিতার মতো হয়েছে দেখতে। ঈশান আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে, কিন্তু ঈশানের কষ্টের সাক্ষী হয়ে থাকে প্রতিটা রাত। বাবা ঈশানকে কাজে ব্যস্ত রাখতে চান যাতে ঈশান ইহিতাকে ভুলতে পারে, তাই তিনি সমস্ত ব্যবসা ঈশানের উপর দিয়ে দিলেন। ইহিতার বাবা ঈশানদের সাথেই থাকেন, যদিও তিনি থাকতে চাননি, কিন্তু সবার জোড়াজুড়িতে থাকতে হয়েছে। আমি আর সিমি মিলে হিয়াকে দেখে রাখি। এখন সবাই মেনে নিয়েছে সবকিছুই, শুধুমাত্র হিয়ার দিকে তাকিয়ে। ঈশান আর এখন প্রকাশ্যে কাঁদে না। ইহিতা মারা যাবার 5 মাস পর্যন্ত ঈশান নিজের ঘরে যায়নি, কিন্তু এখন হিয়াকে নিয়ে ঈশান ইহিতা আর ওর বেডরুমে থাকে। সারাদিন অফিস করে রাতে ফিরে যখন হিয়ার মায়াবী মুখটা দেখে, তখন ঈশান সব ভুলে যায় আর ফ্রেশ না হয়ে
মেয়ের সাথে খেলতে শুরু করে। তখন আমি এসে ঈশানকে বকা দেই, আর তখন ঈশান ফ্রেশ হতে যায়। কিন্তু একটা রাত ঈশান ঘুমোতে পারে না, শুধুই ছটফট করে। ঈশান এর মাঝে হিয়াকে নিয়ে পার্মানেন্টলি লন্ডন যেতে চেয়েছিল, কিন্তু আমরাই যেতে দেইনি। এখন সবাই নতুন করে ঈশানের জীবন সাজিয়ে দিতে চাইছে, কিন্তু ঈশানকে কেউ কিছুই জানায়নি। এমনকি ইহিতার বাবাও চান ঈশান নতুন করে আবার জীবন শুরু করুক। একদিন আমি মিটিংয়ে রাঙামাটি যাই। ফেরার সময় হিয়ার সাথে লাইভ কন্ট্যাক্ট করতে করতে ফিরি। ভাবি হিয়ার সামনে ফোন দিয়ে রেখেছে, আর আমি হিয়ার সাথে কথা বলছি। হিয়া এখন পাপা বলতে পারে। রাস্তায় আসার সময় হঠাৎ আমি গাড়ি ব্রেক করি। খুব দ্রুত গাড়ি ব্রেক করায় কলটা কেটে যায়। আমি সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে হাত দিয়ে ইশারা করছে গাড়ি থামানোর জন্য। আমি গাড়ি থামানোর সাথে সাথে মেয়েটা আমার গাড়িতে উঠে পড়ে। আমি রেগে যাই, আমার গাড়িতে এইভাবে বসলেন কেন? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, প্লিজ গাড়ি স্টার্ট করুন, নয়তো ওরা আমায় ধরে নিয়ে যাবে। প্লিজ তাড়াতাড়ি চলুন না। হোয়াট? আপনি আমাকে বলছেন গাড়ি স্টার্ট করতে, আর আপনি কি বললেন? পালিয়ে এসেছেন? নামুন আমার গাড়ি থেকে। ননসেন্স কোথাকার, নামুন বলছি। প্লিজ আপনি এমন করবেন না, আমি অনেক বিপদে আছি, আপনি এখান থেকে চলুন প্লিজ, আপনাকে আমি সব বলছি। দেখে তো মনে হচ্ছে আজকে আপনার বিয়ে ছিল, তা বিয়ের স্টেজ থেকে কি পালিয়েছেন? প্লিজ আগে তো এখান থেকে চলুন, আপনাকে আমি সব বলছি। আমি গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে এলাম। আমি অদ্রিকা, সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছি 3 দিন হলো, আর এসেই শুনি আমার ফুপি আমার বিয়ে ঠিক করেছেন। আমি বিয়ে করব না বলেই পালিয়ে এসেছি। তা বিয়ে কেন করবেন না? বয়ফ্রেন্ড আছে? আরে না, ওইসব কিছু না, সে অনেক কথা। সরি, আপনাকে আমি ঝামেলায় ফেলে দিলাম। নামবেন কোথায়? কোথায় নামবো জানি না, ঢাকাতে আমার কোনো রিলেটিভ থাকে না। আজীব তো, কোথায় নামবেন জানেন না আর আমার গাড়িতে উঠলেন। যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলি। হুম। আপনি মেরিন রেজিস্ট্রিতে সাইন করতে পারেন, যাতে আমি আমার ফুপিকে দেখাতে পারি আমি ম্যারিড। কথা দিচ্ছি আপনার কোনো ঝামেলা হবে না, ফুপি ট্রাস্ট করলে আমি আপনাকে ছেড়ে দেব, আর আমি বাইরে চলে যাব। লোকটা এই কথা শুনে গাড়ি খুব জোরে ব্রেক করলো আর বলল, কি বললেন আপনি? আসলে আমার ছেলে ফ্রেন্ডদের সবাইকে ফুপি চিনে তো, তাই, নয়তো ওদেরই হেল্প নিতাম। নামুন আমার গাড়ি থেকে, জাস্ট গেট ডাউন ফ্রম মাই কার। আমি অদ্রিকাকে রাগে গাড়ি থেকে নামিয়ে দিলাম। অদ্রিকা অসহায়ের মতো তাকিয়েছিল আমার দিকে, কিন্তু আমি এতটাই রেগে গেছি বিয়ের কথা শুনে, যা বলার বাইরে। তাই আমি অদ্রিকাকে একা ফেলেই চলে গেলাম। কিছু দূর যাওয়ার পর ভাবি ফোন দেয়। ফোন রিসিভ করে, বলো বৌমণি। আর কতক্ষণ লাগবে আসতে? হিয়া কাঁদছে কিন্তু। ঘন্টাখানেক লাগবে বৌমণি। মেজাজ এত চওড়া কেন? এমনি। বলো কেন? এরপর আমি ভাবিকে সব বললাম। এসব শুনে ভাবি রেগে গেল আমার উপর। কাজটা তুমি ঠিক করলে না ঈশান। ভুল কি করেছি বৌমণি? ওই মেয়ের সাহস হয় কি করে আমার ইহিতার জায়গা চাওয়ার? মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই এমন করে বলেছে। তুমি যাও, ওকে ফিরিয়ে নিয়ে আসো। আর সেটা আমি বলছি ঈশান। কিন্তু বৌমণি। কোনো কিন্তু না ঈশান, আদ্রিকাকে নিয়ে বাসায় ঢুকবে। ফোন রাখছি আমি। আমি এইবার কন্ট্রোলের বাইরে চলে গেলাম। রাগে গাড়ি ঘোরালাম, আর গাড়ির স্পিড 85 কিলোমিটার পার আওয়ার করলাম। আমি যেখানে অদ্রিকাকে নামিয়ে দিয়েছিলাম সেখানে অদ্রিকা বসেছিল। ও কোনো ফোন আনেনি যে কাউকে ফোন করবে, আর কাকেই বা করবে ফোন। এসব ভেবে ভেবে অদ্রিকা পাগল হয়ে যাচ্ছে। আচমকাই আমার গাড়ি অদ্রিকার সামনে থামলো। অদ্রিকা আমাকে বলল, আপনি? গাড়িতে বসেন অ্যান্ড ফার্স্ট আমায় তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কিন্তু জাস্ট শাট আপ, যা বলেছি করুন। এরপর অদ্রিকা গাড়িতে বসলো। আমি অদ্রিকাকে পেছনে বসতে বললাম। অদ্রিকা চুপচাপ বসে আছে। প্রায় 2.25 ঘন্টা পর আমি বাসায় আসলাম। আমার বাসা দেখে অদ্রিকা অবাক হলো। এত সুন্দর আর এত বড় বাসা? আমি আগে আগে চলে গেলাম, আর অদ্রিকা পিছু পিছু আসলো। ভাবি ড্রয়িং রুমে বসে হীরার সাথে খেলছিল, সাথে সিমি ছিল। আমি এসে আগে হিয়াকে কোলে নিয়ে চুমু খেলাম। ভাবি অদ্রিকাকে জিজ্ঞেস করলো, আদ্রিকা, অ্যাম আই রাইট? আদ্রিকা ভ্যাবাচিকা খেয়ে গেল আমার কথা শুনে। জি, কিন্তু আপনি জানলেন কিভাবে? ঈশান ফোনে বলেছে।
ও, আসলে আমি জানতাম না উনি বিবাহিত আর আপনার মতো কিউট একটা ওয়াইফ আছে। ওনার আর এই মায়াপুরীটা আছে। সরি আমার ভুলের জন্য। তুমি কি বললে? ঈশান আমার ভাই হয়, আমার দেবরও। এই মেয়ের মাথায় প্রবলেম আছে বৌমনি, সেইটা তোমায় আগেই বলেছিলাম। তোমার জন্যই এই উটকো ঝামেলাকে আনতে হলো আমার। সরি, আমি বুঝিনি আসলেই। ইটস ওকে। তাহলে এই বেবিটা? ঈশানেরই মেয়ে। ও, বাবুর আম্মু কোথায়? আমার এই কথা শুনে ঈশান রেগে গেল আর বলল, গেস্ট হয়ে এসেছেন, সেই মতোই থাকবেন, বেশি কথা একদম বলবেন না। ওর কথা কিছু মনে করো না, ওর জীবনের রঙিন সময় হারিয়ে গেছে একটা আকস্মিক দুর্ঘটনায়। মানে? এরপর তিন্নি ভাবি আমাকে সব বলল। আমি কেঁদে দিলাম, সাথে সিমি আর ভাবি কাঁদছে। এত বড় একটা ঘটনা ঘটে গেছে ওনার সাথে। এই মায়াপুরীটা কিভাবে আছে মায়ের আদর ছাড়া? ঈশানের ভালোবাসায় মেয়েকে চোখের আড়াল করে না ঈশান। হয়তো ঈশান মুখে কিছু বলে না, কিন্তু ওর নিঃশ্বাস আর প্রশ্বাস জুড়েই হিতা আছে। সকালে যখন মামুনিকে আনতে যাই তখন বুঝি কত রাত ঘুমায় না ঈশান, কিন্তু কেউ কিছু বলতে পারি না আমরা। ও কষ্ট পাবে বলে এখন নিশ্চয়ই ঈশান কাঁদছে। আমি বুঝতে পারিনি। যাও তুমি ফ্রেশ হয়ে আসো। সিমি, ওকে গেস্ট রুমে নিয়ে যাও, আলমারিতে নতুন কাপড় রাখা আছে, যেটা ইচ্ছে পরে নিও। আচ্ছা। অদ্রিকা ফ্রেশ হয়ে ভাবির কাছে যায়। ভাবি লাঞ্চ সার্ভ করছিল। আমি এখনও নিচে নামিনি। হিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে খেতে আসলাম। অদ্রিকা একটু দূরে দাঁড়িয়েছিল। আমার চোখ মুখ ফোলা আর চোখ লাল হয়ে আছে, সেইটা অদ্রিকা আর ভাবি দুইজনই খেয়াল করলো। অদ্রিকা নিজেকে দোষ দিচ্ছে এসবের জন্য। মা, পাপা, ভাইয়া কেউ বাসায় নেই, সবাই রাতে আসবে। আমি খুব দ্রুত কোনো রকম খেয়ে উঠে নিজের ঘরে চলে গেলাম। ভাবিও আর কিছু জিজ্ঞেস করলো না। লাঞ্চ শেষ করে ভাবি আর অদ্রিকা একসাথে বসলো। ভাবি অদ্রিকার প্রবলেম সম্পর্কে জানতে চাইলে অদ্রিকা সব বলল। ঘটনাটা ছিল, অদ্রিকার বাবা মা মারা যাওয়ার আগে অদ্রিতাকে সব সম্পত্তি দিয়ে যান, কিন্তু অদ্রিকার ফুপি সেই সম্পত্তি পাওয়ার জন্য ফালতু একটা বেকার ছেলের সাথে অদ্রিকার বিয়ে দিতে চায়, কিন্তু অদ্রিকা সেখান থেকে পালিয়ে আসে। অদ্রিকা সবেমাত্র পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে, আর এর মাঝেই সে তার ফুপির আসল রূপ দেখতে পায়। এসব বলতে বলতে অদ্রিকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মাঝে অদ্রিকা একবারও আমার বেডরুমে যায়নি। অদ্রিকা আসার পর ভাবি একজন সঙ্গী পেয়েছে, কিন্তু অদ্রিকার নিজেকে ঝামেলা মনে হচ্ছে। হঠাৎ করে অদ্রিকা নিজের অজান্তে আমাকে কষ্ট দিয়ে ফেলল। এসব ভেবে অদ্রিকার মন ভীষণ খারাপ। রাত পর্যন্ত আমি নিচে নামলো না। ভাবিও 3 বার গিয়ে হিয়াকে দেখে এসেছে, কিন্তু অদ্রিকা আসেনি একবারও আমার ঘরে। রাতে সবাই একসাথে ডিনার করলাম। রাতে যখন সবাই খেতে বসলো তখন সবাই ভাবিকে জিজ্ঞেস করছিল, এই মেয়েটা কে? এরপর ভাবি অদ্রিকার সব কথা বলল সবাইকে। আমি চুপচাপ খাচ্ছি, আর হিয়া সিমির কোলে। অদ্রিকাকে দেখে হিয়া অদ্রিকার কোলে আসতে চাইছে। অদ্রিকাও ছটফট করছে হিয়াকে কোলে নেওয়ার জন্য। এরপর অদ্রিকা খাওয়া শেষ না করেই হিয়াকে কোলে নিল। হিয়াকে কোলে নেওয়ার পর হিয়া অদ্রিকার চুল ধরে হেসে দেয়। অদ্রিকা হিয়াকে চুমু দিল। এরপর হিয়াকে কোলে নিয়ে খাওয়া শেষ করলো অদ্রিকা। সবাই হিয়ার দিকে তাকিয়েছিল। কতটা খুশি হয়েছে হিয়া অদ্রিকাকে পেয়ে। আমি খাওয়া শেষ করেই হিয়াকে নিয়ে উপরে চলে গেলাম। হিয়া তখন কেঁদে দিল, কিন্তু আমি হিয়াকে থামাতে থামাতে উপরে উঠে গেলাম। অদ্রিকার মন খারাপ হয়ে গেল আমার এমন ব্যবহারে। অদ্রিকাকে তখন ভাবি বলল, কিছু মনে করো না। না বৌমনি। রাতে আমি গেস্ট রুমে ঘুমিয়ে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ইতিহার বাবা, ইহানের মা, ঈশানের পাপা, ভাবি আর ভাইয়াকে ডাকলো। মেয়েটা তো ভালোই বৌমা। হ্যাঁ মা, অনেক হাসি খুশি একটা মেয়ে। দেখতেও অনেক সুন্দরী, আর হায়ার এডুকেশনও। হ্যাঁ আঙ্কেল, আসলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলবো। বলো। আজকে হিয়া আদ্রিকার কোলে অনেক খুশি ছিল। মনে হলো আদ্রিকাকে ও আগে থেকেই চেনে, আর ঈশানের সারাটা জীবন পড়ে আছে। তাই আমি চাইছি যদি আদ্রিকা রাজি থাকে তাহলে ঈশানের সাথে আদ্রিকার বিয়ে দিলে কেমন হয়? বৌমা, আমরাও এই কথাটাই ভাবছিলাম। ছেলেটার কত একা থাকবে, ওর তো একটা চাওয়া পাওয়া আছে, আর ওর মন থেকে ইহিতার স্মৃতি মুছার জন্য একটা ওয়ে দরকার, আর এইটা হচ্ছে অদ্রিকার মতো ভালো আর রুচিশীল একটা মেয়ের সঙ্গ। কিন্তু পাপা, ঈশান তো রাজি হবে না, আর ও চাইবে না
আবার বিয়ে করতে। জানি আইমান, কিন্তু ওকে তো রাজি করাতে হবে, নয়তো এই ছোট মেয়েটা তো মায়ের আদর থেকে সারা জীবন বঞ্চিত হবে। ঈশানকে বলে দেখবো আমরা কালকে সন্ধ্যায় বলবো যখন ও বাসায় আসবে। পাপা আমিও একটু খোঁজ নিই অদ্রিকার, কালকের মধ্যেও খোঁজ নিচ্ছি আমি। সেইটাই ভালো। আমি হিয়াকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। আমার কিছুতেই ঘুম আসছে না। এই বারান্দায় দাঁড়িয়ে কত মজা করেছে আমি আর ইহিতা, সেসব ভেবেই কাঁদছি। বারবার মনে হয় এই বুঝি ইহিতা ফিরে আসবে আর বলবে আমি এসে গেছি। তো আর কত কাঁদবে। তার 8 মাসের ছোট্ট মেয়েটা মাত্র 7 দিনে পেয়েছে মায়ের আদর। আরও একটা নির্ঘুম রাতের সমাপ্তি হলো আমার। সকালে রেডি হয়ে টেবিলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। ওয়ালেটের ঘড়ি নিয়েছো ঈশান? নিশ্চয়ই নাওনি। সরি বৌমনি, ভুলে গেছি। আমি নিয়ে আসছি। দাঁড়াও, তোমায় যেতে হবে না, আমি নিয়ে আসছি। ফাইল নিয়েছো সব? হ্যাঁ, ভাবি আমার ঘরে গিয়ে সব নিয়ে আসলো। হিয়া অদ্রিকার সাথে সোফায় বসে খেলছে। আমি হিয়াকে দেখছি, হিয়া কতটা খুশি। আমি নাস্তা করে হিয়াকে আদর করে চলে গেলাম। হিয়াকে নিয়ে খেলতে খেলতে অদ্রিকা আমার ঘরে গেল। দেয়ালে শুধুই ইতিহার ছবি আর হিয়ার ছবি। ইতিহার ব্যবহার করা পারফিউমটাও দেখতে পেলাম। অনেক সুন্দর ঈশানের রুমটা, কিন্তু সব জায়গাতেই শোকের অনেক বড় একটা ছাপ। আমি চলে আসলাম ঈশানের রুম থেকে। আমার জামা কাপড় গুছাচ্ছি হিয়াকে সিমের কোলে দিয়ে। আমি চলে যাব, কারণ আমি চাই না ঈশান আবার কষ্ট পাক আমার জন্য। তিন্নি ভাবি আমাকে খুঁজতে যখন গেস্ট রুমে আসলো, তখন দেখলো আমি রেডি হচ্ছি। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি অবাক হয়ে আদ্রিকাকে জিজ্ঞেস করলাম। বৌমনি, চলে যাচ্ছি। একটা দিন তো আপনাদের অনেক কষ্ট দিলাম, আর কত। বুঝলাম, তা যাবেন কোথায়? সিঙ্গাপুরেই চলে যাব। ব্যাংকে ক্যাশ যা আছে সেইগুলো নিয়ে। ফুপি তো ভেঙেই ফেলেছে সব। আর আপনাদেরকেই বা কতদিন কষ্ট দিব এভাবে আগাছা হয়ে থেকে? যদি পার্মানেন্ট করে রাখি তো? মানে? হিয়ার সবচেয়ে ভালো আম্মু হয়ে দেখাবা, পারবা না? তার মানে? তুমি যদি রাজি থাকো তাহলে আমার ভাইয়ের বউ বানাবো তোমাকে। ঈশানের দায়িত্ব আর মামুনির দায়িত্ব সব নিজের হাতে সামলাতে হবে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি অদ্রিকা খাটে বসে ঝিমাচ্ছে। আমি শুধু তাকিয়েই রইলাম অদ্রিকা কী করে এটা দেখার আশায়। আমি টাওয়েল সোফার উপর রেখে অদ্রিকার দিকে তাকিয়ে আছি আর হাসছি। অদ্রিকা বসে বসে কিভাবে ঝিমাচ্ছে এইটা দেখে এক পর্যায়ে আমি জোরে হেসে দেই, আর অদ্রিকা চোখ তুলে দেখে আমি হাসছি। অদ্রিকা দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, হাসছেন কেন? মুরগির মতো ঝিমালে তো হাসবই। আমি মুরগি? চোখ রাঙান কেন? হাসেন কেন? তর্ক বাদ দিন। ঘুম পেয়েছে, ঘুমিয়ে যাবেন, কথা শেষ। আপনার মতোই তো, যখন যা মন চাই করি নাকি? ঝগড়া করবেন না তো। লাঞ্চে কি খাবেন বলুন? যা রান্না করে বৌমনি সেটাই। আপনি কি খাবেন সেটা বলুন। বিরিয়ানি হলে ভালো হয়। আচ্ছা, করে দিচ্ছি। তাই নাকি? তো কি মনে হয়, পারি না নাকি? না, অনেক পারেন। ইয়েস। হিয়ার পাশে বসুন। আচ্ছা। অদ্রিকা রান্না করতে গেল। আমি হিয়ার পাশে বসে ফোন টিপছিলাম। লাঞ্চে আমি ঈশানকে ডাকলাম, আর ঈশান খেতে এলো। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে বসলো ঈশান। প্রায় 2 ঘন্টা টিভি দেখিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ঈশান হিয়ার সাথে খেললো। সারাদিন হেসে খেলেই গেল ঈশানের। রাতে ঘুমানোর সময় আমি ঈশানকে বললাম, খাটে শুবেন ঠিক আছে, কিন্তু হিয়ার উপরে হাত তুলে দেন কেন? ব্যথা পায় না? আমি তো বুঝি নাই, বুঝলে তো আর দিতাম না। আমি মাছে শুচ্ছি। এই না, আমি গেস্ট রুমে চলে যাই, আপনি হিয়াকে নিয়ে এখানে থাকেন। পা কেটে দিব একদম, এখানেই ঘুমাবেন, আর আমি মাঝেই শুব। একবার না বলেছি না? অদ্রিকা আর কোনো তর্ক না করে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে বলল, আপনার স্ত্রী হই না এখন আমি? কেন আমাকে এভাবে দূরে সরিয়ে রাখছেন বলুন তো? কষ্ট হয় না আমার? ঈশান কিছু না বলে কিছু স্পেস রেখে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমি ওই হিয়ার দিকে তাকিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা ঈশান অফিসে চলে গেল। এদিকে সবাই মিলে ঈশানকে সারপ্রাইজ দেওয়ার জন্য গতকালকেই প্ল্যান করে রেখেছে। আজ ঈশানের বার্থডে। সবাই মিলে সব রেডি করলো। সারা দিন ধরে আমি রান্না বান্না করলাম, হিয়াকে রেডি করালাম। সন্ধ্যার আগে আগে কেক নিয়ে আসলো ভাইয়া। কেকটাতে ঈশান আর হিয়ার ছবি। অসম্ভব সুন্দরভাবে আয়োজন করলো ভাইয়া আর ভাবি। ঈশানের গাড়ির আওয়াজ শুনে সবাই বাড়ির সব লাইটস অফ করে দিল। হঠাৎই লাইট অফ হয়ে যায়।
ঈশান ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাড়িতে ঢোকে। আমি সম্পূর্ণ ইতিহার মতো করে সেজেছি, ইতিহার শাড়ি আর গহনা পরে ইতিহার মতো হেয়ার স্টাইল করেছি। ঈশান দরজার সামনে আসতেই সব কয়টা রঙিন বাতি জ্বালিয়ে দিল ভাইয়া। সবাই ঈশানকে উইশ করলো, শুধু আমিই করলাম না। আমি হিয়াকে কোলে নিয়ে সিঁড়ির পাশে দাঁড়িয়ে আছি। যখন বাড়ির সম্পূর্ণ আলো জ্বলালো তখন ঈশান আমাকে দেখে হাত থেকে ফোন ফেলে দিল। ঈশান বিশ্বাস করতে পারছে না কে এটা। ঈশান দৌড়ে আমার সামনে আসে আর বাহু ধরে পা থেকে মাথা পর্যন্ত সব দেখে স্পষ্ট স্বরে বলে, ইহিতা তুমি? শুভ জন্মদিন মাই লাইফ। আমি তখন অদ্রিকার বাহু ছেড়ে দেই আর ছোট্ট একটা থ্যাঙ্কস দেই। আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি অদ্রিকাকে এইভাবে দেখে। বারবার অদ্রিকার দিকে তাকাচ্ছি আর অদ্রিকা আমার দিকে। আমি আর অদ্রিকা মিলে কেক কাটলাম। অদ্রিকা আমাকে খাইয়ে দিল, কিন্তু আমি অদ্রিকাকে খাওয়ালাম না। কেক কেটেই আমি নিজের ঘরে চলে গেলাম। সবাই বুঝতে পেরেছে ঈশানের কোথায় আঘাত লেগেছে, কিন্তু আমি তো ইচ্ছে করে এমন করিনি। হয়েছে ওই সব বন্ধ হয়ে গেল। আমি ভাবির কোলে হিয়াকে দিয়ে উপরে চলে গেলাম। আমি ঈশানকে ঘরে না পেয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি ঈশান কাঁদছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে ঈশান কাঁদছে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি খুব দ্রুত হেঁটে ঈশানের কাছে গেলাম। ঈশানকে নিচের দিকে ঘোরালাম। ঈশানের ঘামে ভেজা শরীরটাকেই জড়িয়ে ধরলাম। ঈশানকে জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। ঈশান আমাকে সরাতে চাইলেও আমি সরাতে দেইনি। কেন এমন করছেন আমার সাথে বলুন তো? আমিও তো একটা মানুষ। আজ 1 সপ্তাহ ধরে এসব সহ্য করছি। নিজে তো কষ্ট পাচ্ছেন, সাথে আমাকেও কষ্ট দিচ্ছেন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ইতিহা আপুর স্মৃতি নিয়ে বাঁচতে পারবেন সারা জীবন, নাকি এভাবেই নির্জীব মানুষের মতো জীবন কাটিয়ে দিবেন? ঈশান একটা মেয়ে আর কত সহ্য করার ক্ষমতা রাখে বলুন তো আমায়? আমার সামনে আপনি সারাক্ষণ ইতিহা আপুর জন্য কষ্ট পান, সেটা কি আমার খুব ভালো লাগে? আজ এখানে দাঁড়িয়ে কাঁদছেন, কেন কাঁদছেন? জবাব দিন আমায়। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে অদ্রিকা। সরাতেও পারছি না, আর কিছু বলতেও পারছি না। অদ্রিকা আমার শার্ট মুঠো করে ধরে বুকে মাথা দিয়ে কাঁদছে। আমি শুধু রাতের আকাশ দেখছি আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছি। কিছুক্ষণ পর অদ্রিকা আমাকে ছেড়ে দিয়ে নিচে চলে এলো। অদ্রিকা ফ্রেশ হয়ে খাটের উপর বসে মাথা নিচু করে কাঁদছিল। প্রায় 10 মিনিট পর আমি ঘরে আসি। অদ্রিকাকে কাঁদতে দেখে আমি কিছু বললাম না। অদ্রিকা দেখেনি আমি এসেছি। অদ্রিকা ওয়ালেট রাখার আওয়াজ শুনে আমার দিকে তাকিয়ে চোখ মুছে ফেলল। আমি ফ্রেশ হয়ে অদ্রিকাকে নিয়ে খেতে গেলাম। সবাই একসাথে ডিনার করলাম। অদ্রিকা খাবার নাড়াচাড়া করে কিছু মুখে না দিয়েই ইয়াকে নিয়ে গেস্ট রুমে ঘুমাতে গেল। অদ্রিকা যে খায়নি তা আমি খুব ভালোভাবে খেয়াল করলাম, কিন্তু কিছু বললাম না। আমি খেয়ে উঠে গেলাম। ঘরে গিয়ে দেখি অদ্রিকা আর হিয়া ঘরে নেই। গেস্ট রুম লক দেখে বুঝতে পারি অদ্রিকা এভাবেই আছে। দরজা নক করলাম। অদ্রিকা দরজা খুলে দিয়ে ভেতরে চলে আসে। আমি অদ্রিকাকে বললাম, তোমার ঘর এটা নয় অদ্রিকা। অদ্রিকা বিস্ময় নিয়ে আমার দিকে তাকায়। কান্না করার পর চোখ নাক মুখ লাল হয়ে আছে অদ্রিকার। ঈশান কি সত্যি আমাকে তুমি বলল? ঈশান আবার বলল, হিয়াকে কোলে নাও আর ঘরে আসো। আমি আবারও অবাক হয়ে যাই ঈশানের কথা শুনে। এবার ঈশান নিজেই হিয়াকে কোলে নিয়ে আমার হাত ধরে ঘরে নিয়ে যায়। হিয়া ঘুমিয়ে পড়েছে, তাই ঈশান হিয়াকে বাম পাশে খাটে শুয়ে দিল। ঈশান দরজা লক করে দিল। আমাকে খাটে বসে থাকতে দেখে ঈশান আমার হাত ধরে আমার কোলে শুয়ে পড়ল। আমি অবাকের উচ্চ সীমানায় পৌঁছে গেছি ঈশানের এমন ব্যবহার দেখে। ঈশান আমার হাতে চুমু দিল। আমি কেঁপে উঠলাম। ঈশান আমার মাথা নিচু করে আমার ঠোঁটে চুমু দিল। আমি এবার ঈশানকে জিজ্ঞাসা করলাম, আপনি ঠিক আছেন? কি করছেন এসব? আমি অদ্রিকার প্রশ্ন শুনে উঠে বসলাম। মায়াবী দৃষ্টিতে তাকালাম অদ্রিকার দিকে। অদ্রিকার সিল্কি চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বললাম, আমি ঠিক আছি, আর সম্পূর্ণ ঠিকই আছি। এতদিন ঠিক ছিলাম না। ইহিতাকে ভালোবাসি 6 বছর ধরে। বিয়ের 1 বছরের মাথায়ও মারা গেল। 6 বছরের অপেক্ষা, আক্ষেপ সব নষ্ট হয়ে গেল আমার, যখন ইহিতা আমার বুকের উপর শুয়ে মারা গেল।
এই 8 মাস প্রতিটা সেকেন্ড ইহিতাকে খুঁজেছি আমি। অনেক ভালোবাসি ওকে আমি। ও আমার মনের জায়গাতেই আছে, যে জায়গায় ওর থাকার কথা। কিন্তু এই সত্যির মাঝেও চরম সত্যি হচ্ছে, তোমায় আমি বিয়ে করেছি। হ্যাঁ, সেইটা নিজের ইচ্ছাই করিনি, সেইটা তুমিও ভালো জানো। কিন্তু আমার ইচ্ছা অনিচ্ছাই তো তোমার জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে। ইহিতা আজ নেই, কিন্তু ওর স্মৃতি তো থাকবে। তোমায় বিয়ে করেছি কষ্ট দেওয়ার জন্যে নয়, কিন্তু সেই কষ্টটাই তুমি পাচ্ছ। তোমায় কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই আমার। এতদিন তাহলে কোথায় ছিল আপনার এই কথাগুলো? নাকি এতদিন আমি ছিলাম না? ঈশান জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু আপনাকে দিয়েছে। আমাকে কি আপনার যোগ্য মনে হয় না? নাকি আমি ইতিহা আপুর মতো আপনাকে ভালোবাসতে পারি না? ইহিতার মতো করে ভালোবাসা লাগবে না, তুমি তোমার মতো করেই ভালোবাসো। খাচ্ছেন কেন আপনি? না, এমনি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম, তাই না? না, তুমি আমায় কষ্ট দেওয়ার কে বলো তো? স্রষ্টা চান এমনটাই হোক, তাই হয়েছে। ঈশান, আপনি আপনার মতো থাকুন, আর বিরক্ত করব না আপনাকে। আমি জানি আপনি কতটা ভালোবাসেন ইতিহা আপুকে, যার কারণে এসব আপনি মেনে নিতে পারছেন না। সমস্যা নেই, এইভাবেই থাকবো আমি সারা জীবন। শুধু আপনার সাথে থাকতে দিলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ঘুম পেয়েছে, ঘুমাবো। অদ্রিকা পিছু হাঁটতে নিলে আমি অদ্রিকাকে এক টানে নিজের কাছে নিয়ে আসি। অদ্রিকার মাথা আমার বুকের সাথে বাড়ি খায়, চুলগুলো খুলে গেছে। আমি অদ্রিকাকে বললাম, ইহিত আমার অতীত আর তুমি বর্তমান। মানুষ বর্তমানকে নিয়ে বাঁচতে পারে, অতীতকে নিয়ে নয়। অতীত মানুষকে তিলে তিলে নিঃস্ব করে দেয়। আজ আমার ইহিতা যদি থাকতো তোমার বদলে, তাহলে হয়তো ও বলতো, ঈশান তুমি ঠিক করছো না, তোমার সুখ দেখতে চেয়েছিলাম আমি, চোখের পানি নয়। ইহিতা আর তোমার মধ্যে তফাৎটা কি জানো? ইহিতা ছিল আমার প্রথম প্রেম, আর তুমি প্রথম বন্ধু। মানুষ কখনোই এই দুইটা জিনিস ভুলতে পারে না। তুমি থাকলেও যেমন আমি ইহিতাকে ভুলতে পারবো না, তেমনি তোমায় ছাড়া সামনে চলতে পারবো না। ইহিতাকে ভুলাও আমার পক্ষে সম্ভব নয়, আর তোমাকে কষ্ট দেওয়াও আমার দ্বারা সম্ভব না। হয়তো তুমি আমার হবে বলেই এত আয়োজন। এত পাগল ছিলেন আপনি ইতিহা আপুর জন্য? থাক, সেই সব বাদ দাও। আর কোনোদিন ইহিতার জিনিসপত্র ধরো না। না, ধরবো না। হিয়াকে সবসময় নিজের মেয়ের মতো আদর করো। কখনো ওকে বুঝতে দিও না যে তুমি ওর মা নও। কি বললেন আপনি? আমি হিয়ার মা না তো কে ওর মা? ঘুম পেয়েছে, ঘুমাবো। যান। তুমি? ঘুমাবো না। ঈশান আমাকে বিছানায় এনে মাঝে শোয়ালো, আর হিয়াকে দেখলো একটু। এরপর ঈশান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। ঈশানের দিকে তাকিয়ে আছি, আর মনে মনে বলছি এই ছেলেটাকে আর কোনো দিন কষ্ট দেওয়া যাবে না। জীবনে অনেক কষ্টটাই পেয়েছেও। আর ইতিহার নাম বলবো না আমি ঈশানের সামনে। এরপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ঈশান আর হিয়া দুজনেই ঘুমাচ্ছে। আমি উঠে যাই, ফ্রেশ হয়ে ঈশানের জন্য খাবার রেডি করলাম। আমি আজ আদ্রিকার মুখে অন্যরকম খুশির ঝলক দেখতে পাচ্ছি। রান্নাঘরে গিয়ে আদ্রিকাকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? লোভ বাইট নাকি অন্য কিছু? কিছুই না বৌমনি। ঈশান কই? ঘুমান। উঠে নেই? না। দেখে দাও, অফিসে যাবে না? কটা বেজে গেছে? হ্যাঁ বৌমনি, যাচ্ছি। তুমি একটু দেখো এগুলো। আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম ঈশান নামছে হিয়াকে কোলে নিয়ে। আমি এগিয়ে গিয়ে হিয়াকে কোলে নিলাম। ঈশানকে জিজ্ঞাসা করলাম, অফিসে যাবেন না? না। কেন? পরে বলবো, জুস দিয়ে যাও। দিচ্ছি। শরীর খারাপ না তো আবার? আরে না, হিয়াকে দিয়ে যাও আমার কাছে। অদ্রিকা আমাকে জুস এনে দিল। আমি পিয়াকে ফোন করে বললাম, আগামী 7 দিন সে অফিসে যাব না, সব যেন ম্যানেজ করে ম্যানেজার আর ও মিলে। অদ্রিকা আমাকে জিজ্ঞেস করলো, 7 দিন যাবেন না কেন? বলবো তো, ব্রেকফাস্ট সার্ভ করো। করছি, আসেন। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট খেতে বসলাম। ঈশান খাবার মাঝে সবাইকে বলল, আমি আজ রাতের ফ্লাইটে কক্সবাজার যাচ্ছি অদ্রিকা আর হিয়াকে নিয়ে। সবাই অবাক হয়ে গেল, সাথে অদ্রিকাও। আমরাও ভাবছিলাম তোর বাইরে যাওয়া দরকার, দেশের বাইরে যা। না ভাইয়া, হিয়া বড় হলে বাইরে যাওয়ার প্ল্যান করব। অফিসে তাহলে আমি বসছি, তুই ঘুরে আয়। হুম।
ঈশান আমাকে নিয়ে ঘুরতে যাবে এই কথা ভেবেই আমি লাফাচ্ছি। ব্রেকফাস্ট টেবিল থেকে হিয়াকে নিয়ে ঘরে গেলাম। ঈশান খাওয়া শেষ করে ঘরে এলো। ঈশানকে দেখে আমি ঈশানের কাছে এগিয়ে যাই, হিয়াকে কুলে নিয়ে। ঈশানকে জিজ্ঞাসা করলাম, আমরা কি সত্যি আউটিংয়ে যাচ্ছি? হুম। বিশ্বাস হচ্ছে না। হিয়াকে আমার কাছে দিয়ে তুমি রেডি হও, বিশ্বাস হওয়া লাগবে না। যাবো তো রাতে, এখন কিসের রেডি? কিছু লাগলে বলো, অর্ডার করে দেই। আর কাপড় গোছাতে হবে না? হ্যাঁ, তা তো হবেই। সেগুলোই করো এখন, আমি হিয়াকে দেখছি। আচ্ছা, আমি যাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি। সন্ধ্যার পর ঈশান আমি হিয়াকে নিয়ে রেডি হয়ে নিচে নামলাম। ঈশান হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে, আমি ব্ল্যাক শাড়ি আর গা ভর্তি গহনা। হিয়াকে আমি টি শার্ট আর শর্ট পরিয়েছি। আমাদের দেখতে ভীষণ সুন্দর লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে ঈশান এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর আমরা পেছনে বসে আছি। ঈশানের কোলে হিয়া। ঈশান হিয়ার সাথে কত কথা বলছে, আমি সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি আর হাসছি। ঈশান আমার দিকে এক নজর তাকিয়ে আবার হিয়ার সাথে মজা করা শুরু করে। 1 ঘন্টা পর ঈশান এয়ারপোর্টে গিয়ে পৌঁছালো আর সব ফর্মালিটি মেনটেন করে প্লেনে উঠলো আমাদের নিয়ে। বিমান ফ্লাই হবার পর বেশিক্ষণ লাগেনি কক্সবাজার পৌঁছাতে। মধ্যরাতে হিয়াকে আর আমাকে নিয়ে ঈশান বুক করা হোটেলে ওঠে। হোটেল রুমে গিয়ে ঈশান হিয়াকে পিছনে শুয়ে দেয়, কারণ হিয়া ঘুমিয়ে গেছে। এরপর ঈশান আর আমি ফ্রেশ হই। ঈশান কফি খাচ্ছিল, তখন আমি ভেজা চুল নিয়ে ঈশানের পাশে দাঁড়ালাম। ঈশান কফির মগটা রেখে আমার সামনে এলো, আমার কাঁধে হাত রেখে বলল, এত রাতে গোসল না করলেও পারতে, ঠান্ডা লেগে যাবে। করে ফেললাম। একা একা কফি খাচ্ছেন কেন? তোমারও আছে, ড্রেসিংয়ের উপরে দেখো। নিয়ে আসছি। আমরা দুইজন মিলে কফি খেলাম আর গল্প করলাম অনেক। ঈশান বেশিরভাগই ইতিহার কথা বলেছে, কিন্তু আমার রাগ হয়নি, বরং আরও জানার আগ্রহ বেড়েছে। প্রায় ভোর, তখন আমি আর ঈশান ঘুমাতে চাই। দুইজন একসাথেই শুয়ে পড়লাম। ঈশান আমার হাত ধরে ঘুমিয়ে যায় আর আমি হিয়ার উপরে হাত রেখে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে জেগে দেখি অদ্রিকা এখনো ওঠেনি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি অদ্রিকার দিকে। অদ্রিকা আড়মোড়া ভেঙে জেগে দেখে আমি হাতের উপর মাথা দিয়ে অদ্রিকার দিকে তাকিয়ে আছি। আমি তো খেয়াল করিনি অদ্রিকা জেগে গেছে। অদ্রিকা আমার নাকের মাথা ধরে খুব জোরে একটা টান দেয় আর উঠে যায়। আমি নাক আঙ্গুলে ধরে বসে থাকি। অদ্রিকা ফ্রেশ হয়ে এসে দেখে আমি ওইভাবেই নাক ধরে বসে আছি। অদ্রিকা আমার সামনে যাওয়ার সাথে সাথেই আমি অদ্রিকাকে টান দিয়ে বিছানায় ফেলে দেই আর অদ্রিকার হাত চেপে ধরি। অদ্রিকা হতভম্ব হয়ে যায়। আমি অদ্রিকার নাকের উপর নাক রেখে বললাম, আমার নাক ধরে টান দিয়েছ, এর শাস্তি কি হতে পারে জানো? যাই হোক, আমি নিতে প্রস্তুত। রাতে দিব, এখন নয়। ইয়া উঠে গেছে, চলো বাইরে থেকে ঘুরে আসি। আগে তো আমায় উঠতে দিন, নইলে কিভাবে উঠবো? আচ্ছা উঠো। আমি টি শার্ট আর ট্রাউজার পরে হিয়া আর অদ্রিকাকে নিয়ে বের হই। অদ্রিকা জিন্স টি শার্ট আর লং কোটি পরেছে, চুলগুলো ছাড়া। আমার কোলে হিয়া আর অদ্রিকা আমার হাত জড়িয়ে ধরে আছে। সি বিচে গিয়ে দুইজন মিলে অনেক আনন্দ করলাম। অনেকক্ষণ মজা করে দুইজন হোটেলে ফিরে এলো। ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে রইল অদ্রিকা। আমি পিছু গিয়ে অদ্রিকাকে জড়িয়ে ধরলাম। অদ্রিকা কেঁপে উঠল। অদ্রিকা পেছন থেকে ঘুরে তাকালো আমার দিকে। আমার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে অদ্রিকাকে কাছে পাওয়ার আকুলতা। অদ্রিকা বিছানায় তাকিয়ে দেখছে হিয়া ঘুমিয়ে আছে। অদ্রিকা আমার গলা জড়িয়ে ধরল। আমার নিঃশ্বাস পড়ছে অদ্রিকার চোখে আর মুখে। অদ্রিকা বলল, বাবুর 1 বছর হতে আর বেশি দিন বাকি নেই। আমি চাই হিয়ার জন্মদিন ধুমধাম করে উদযাপন করা হোক, আর ইতিহা আপুর মৃত্যুবার্ষিকী গ্রামে করব, এখানে নয়। আমিও তাই ভাবছিলাম। হিয়ার 1 বছর পূর্ণ হওয়ার দিন থেকে ঠিক 7 দিন পরেই তো ইহিতার মৃত্যুবার্ষিকী। এই জায়গায় কতদিন থাকছি? মাত্রই তো আসলাম, এখনই যাওয়ার চিন্তা করলে কিভাবে হবে? একটা কথা জিজ্ঞেস করি, হুম। আপনি কি শুধু দায় সরাতে আমায় মেনে নিয়েছেন নাকি ভালোবেসে? ভাবতে হবে। অদ্রিকাকে রাগানোর জন্য এই কথা বললাম। আচ্ছা ভাবুন। ভাবছি আরেকটা বিয়ে করি, তাহলে হ্যাট্রিক হয়ে যাবে। আবার এটাও ভাবছি এইবার যাকে বিয়ে করব তার ঘরে একটা ছেলে সহ করব। কি বলো? বিছানায় শুয়ে আমি অদ্রিকার দিকে তাকিয়ে কথাগুলো বললাম। অদ্রিকা আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই আমার বুকের উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরল আর বলল, সেদিন আর ঈশান মির্জা দুনিয়াতেই থাকবে না। তাহলে কোথায় যাবে? আমি অদ্রিকাকে জড়িয়ে ধরলাম। ওপারে আর সাথে অদ্রিকা আর হিয়া। থাপ্পড় মারবো আবার এই কথা বললে। প্রথম ভালোবাসা ধরে রাখতে পারিনি,
বাঁধন ছিঁড়ে বেরিয়ে গেছে। শেষ ভালোবাসা আর হারাতে চাই না। ইতিহা আপু, যেই বাঁধন ছিঁড়ে গেছে সেই বাঁধন তো একদিন আমাকেও ছিঁড়তে হবে। অদ্রিকা চুপ। আমিও পরম শান্তিতে ঈশানকে জড়িয়ে ধরলাম। দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার মায়ার জগতে। আদ্রিকা, ঈশান আর হিয়া 8 দিন কক্সবাজার অনেক আনন্দে কাটিয়েছে। বাসায় ফেরার পর আদ্রিকা আর ঈশানের মধ্যে প্রাপ্তি আর তৃপ্তির একটা সুখ অনুভব করলাম। দুজনকে সুখে দেখে নিজের অজান্তে হেসে দিই। এরপর থেকে তার বাবা আদ্রিকাকে নিজের মেয়ে বলে ডাকেন। আইমান আদ্রিকার ফুপ্পির কাছ থেকে আদ্রিকার সমস্ত সম্পত্তির উইল এনে দিয়েছে আদ্রিকাকে। আদ্রিকা সেদিনই সব সম্পত্তি হিয়ার নামে উইল করে দেয় আর পেপার আইমানের কাছে রেখে দেয়। অনেকদিন পর মির্জা পরিবারে আবারও আলো জ্বালালো আদ্রিকা। সবার মুখে এখন একটা তৃপ্তির হাসি। সারা বাড়ি মাথায় করে রাখে আমি, আদ্রিকা আর হিয়া মিলে। 2 মা 1 মেয়ের পিছু ছুটে আর চেঁচামেচি করি। ঈশান আস্তে আস্তে তার মায়া কাটাতে পারছে, কিন্তু কোনোদিন সে তাকে ভুলবে না। আজও তাকে মনে করে রাত জাগে ঈশান, চোখের পানি ফেলে। আদ্রিকা বিছানায় শুয়ে শুয়ে তখন কাঁদে আর ঈশানকে দেখে। সে ঈশানকে বাধা দেয় না। হিয়াও আস্তে আস্তে বড় হচ্ছে। আদ্রিকার অস্তিত্ব জুড়ে শুধু ঈশান আর হিয়া। 6 বছর পর। ওই, আমাকে সুন্দর লাগছে তো, নাকি বুড়ি হয়ে গেছি? অদ্রিকা, এটা কি বললা? তুমি এত তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবা? তুমি এখনো আগের মতো স্মার্ট আছো, আর আমি আনস্মার্ট হয়ে যাচ্ছি দিন দিন। ও মাম্মাম, কাম অন, আর কত বলবো এই কথা? আমার ফ্রেন্ডসের মাম্মিরা বলে আদ্রিকা মির্জা অনেক কিউট আর অনেক সুন্দর। আর আজ যখন তোমায় এভাবে সবাই দেখবে তখন কি হবে আমি সেটাই ভাবছি। আচ্ছা মাম্মাম, আমি ডোরেমনের গ্যাজেট দিয়ে ভবিষ্যৎ ঘুরে এসে তোমায় বলছি। হিয়া, তুমি আবারও বেশি কথা বলছো। এত কথা কি তোমার ফ্রেন্ডরা বলে? চলো, আমার ফ্রেন্ডসরা নিচে ওয়েট করছে। মামনি পাপাকে কেমন লাগছে? আমার মাম্মাম আর পাপা বল বেস্ট। তাতে সুন্দর লাগবে না তো কাজে লাগবে। কিন্তু আমি ভাবছি আমি এত কালো হয়ে গেলাম কি করে? আর এক মুহূর্ত এই মেয়েকে এখানে রাখা যাবে না। এত কথা কেমনে বলতে পারে? আমার কোলে আসো, কেক কাটবে, চলো, লেট হয়ে যাচ্ছে। আমার প্রিন্সেসকে অনেক কিউট লাগছে। ড্রেসটা তো মাম্মাম এনে দিয়েছে, তাই মাম্মামের মতোই কিউট লাগছে, বুঝেছো পাপ্পা? কেন, তোমার পাপা কিউট না? বৌমনি, বৌমনি, কিরে, কি হলো? নিচে আয়। বৌমনি, এই পাগল দুটাকে সামলাও প্লিজ, নয়তো আমাকে কোথাও রেখে আসো। কেন আবার কি করেছে ওরা? মামনি, আবার কি করেছো তুমি? আজকেও মাম্মামকে রাগিয়ে দিয়েছো? আমি রাগাতে চাইনি তো বড় আব্বু, মাম্মাম এমনিতেই রেগে যায় আর বড় আম্মুর হেল্প নিয়ে আমাকে থামানোর জন্য। আমার বুড়িটা দিন দিন পেকে যাচ্ছে। দেখ বড় আব্বু, কি বলো, বুড়ি তো হচ্ছে মাম্মাম। এই কথা বলেই আইমানের কোল থেকে হিয়া নেমে দৌড়ে নানু ভাই আর দাদু ভাইয়ের কাছে চলে যায়। ঈশান সহ সবাই মুখ চেপে হাসছে আর আদ্রিকার মাথায় আগুন। ঈশান হঠাৎ আদ্রিকাকে কোলে তুলে নেয় আর নিচে নিয়ে আসে। আজ হিয়ার 7ম জন্মবার্ষিকী। হিয়ার জন্য আদ্রিকা আর কোনো সন্তান নেয়নি। ঈশান আর হিয়াকে ঘিরেই এখন আদ্রিকার জীবন। ঈশান অফিস থেকে ফেরার পর আদ্রিকা আর হিয়ার মুখ দেখেই সব ভুলে যায়। হিয়া জানে না এই হিতা নামে কেউ তার আসল মা। হিয়া ঈশান আর আদ্রিকাকে সবসময় ওয়ার্ল্ড বেস্ট প্যারেন্টস বলে। আদ্রিকা কেঁদে দেয়, হিয়াকে জড়িয়ে ধরে। তখন কোনো কিছুর অভাব আর অপূর্ণতা নেই ঈশান আর আদ্রিকার সংসারে। তবে ঈশান সবসময় তার কবরের পাশে বসে কাঁদে। আদ্রিকা তখন ঈশানকে জড়িয়ে ধরে। এভাবেই আদ্রিকা সবসময় ঈশানকে সাপোর্ট দিয়ে আসছে। ঈশান ওর জীবনে আদ্রিকার ভূমিকা কোনো দিন অস্বীকার করবে না। এখনো ঈশান খোলা রাস্তায় হেডলাইটের আলোতে বসে আদ্রিকাকে নতুন করে যায়, নতুন করে প্রপোজ করে আদ্রিকাকে। তখন আদ্রিকা শাড়ির আঁচল ধরে ঈশানের মায়া ভরা মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে দেয়। এভাবেই যুগ যুগ ধরে বেঁচে থাকুক ঈশান আর আদ্রিকার অমর আর পবিত্র প্রেম।